ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যে যেখান থেকে ক্লাসটি দেখতেছো সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের নবম অধ্যায়। তো নবম অধ্যায়ের যে অ্যাসিড এবং ক্ষারক যে অধ্যায়টি আছে, সেই অধ্যায়ের অ্যাসিডের যে অংশটুকু আছে সেই অংশটুকু আমরা পড়েছি। অ্যাসিডের বিভিন্ন ধরনের বিক্রিয়া, অ্যাসিডের বিভিন্ন ধরনের প্রকারভেদ, সেগুলো আমরা পড়েছি। আজকে আমরা পড়ব ক্ষারক, ক্ষার এবং ক্ষারক। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। ক্ষারক বা বেজ, তাহলে ক্ষার এবং ক্ষারক দুইটা আলাদা জিনিস। তো প্রথমে এখানে ক্ষারক নিয়ে আলোচনা করা আছে, যে ক্ষারকের ইংরেজি হচ্ছে বেজ আর ক্ষারের ইংরেজি হচ্ছে অ্যালকালি। তাহলে অ্যালকালি মানে হচ্ছে ক্ষার আর বেজ মানে হচ্ছে ক্ষারক। তো ম্যাথে আমরা যে বেজ পড়ছি, ভিত্তি লগারিদমের ভিত্তি, সেই বেজ এটা না। যাই হোক, সাধারণত ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড এবং হাইড্রোক্সাইড যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাদেরকে ক্ষারক বলে। তো আমরা ক্ষারের সংজ্ঞা যেগুলো পড়ে আসছি, ওইটাই মেনলি কি ক্ষারক। ঠিক আছে, ওটাই আসলে কি ক্ষারক। এই ক্ষারকগুলোর মধ্যে অল্প কিছু আছে ক্ষার না, আর বাকিগুলো কি ক্ষার। ঠিক আছে, তাহলে আমরা ক্ষারের যে সংজ্ঞাটা পড়ে আসছি ওটাই মূলত ক্ষারকেরও সংজ্ঞা। ঠিক আছে, তো যে কোনো ধাতু এবং ধাতুর অক্সাইড আমরা পড়ছি, যে কোনো ধাতু যেমন সোডিয়াম অক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটাই যদি তোমার কি করে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তাহলে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। আর এটা তখন যদি এটা বিক্রিয়া করে তাহলে পানি উৎপন্ন হবে, আর যদি এটা বিক্রিয়া করে তাহলেও কি হবে, মানে পানি উৎপন্ন হবে, সহজ কথায় পানি উৎপন্ন হবে। ঠিক আছে, তো ধাতুর অক্সাইড, এইরকম যে ধাতুর অক্সাইড এবং ধাতুর হাইড্রোক্সাইড, সহজ কথায় যে কোনো ধাতুর অক্সাইড অথবা ধাতুর হাইড্রোক্সাইড। এম দিয়ে আমি ধাতু বোঝাচ্ছি। তো ধাতুর অক্সাইড এবং ধাতুর হাইড্রোক্সাইড, সব ধাতুর অক্সাইড হাইড্রোক্সাইড না, যেগুলো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে, শুধু সেই অক্সাইড এবং হাইড্রোক্সাইডগুলোকে বলা হচ্ছে ক্ষারক। তাহলে শর্ত হচ্ছে কি, অ্যাসিডের সাথে অক্সাইড এবং হাইড্রোক্সাইডগুলো বিক্রিয়া করে পানি উৎপন্ন করতে হবে। তো এমন কি ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড আছে যেগুলো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে না। তো আমরা দেখি, যেমন ক্যালসিয়াম অক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি করছে, এখানে এটা লবণ। ঠিক আছে, এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা হাইড্রোক্সাইড, পটাশিয়াম অক্সাইডও সেম বিক্রিয়া করতো। তো পটাশিয়াম সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট উৎপন্ন করছে, এটি লবণ। এবারে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এখানে লবণ পানির সাথে মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, এখানে কি করছে তোমার সোডিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ তৈরি করছে। ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড ছাড়াও ক্ষারকের উদাহরণ হচ্ছে সোডিয়াম অক্সাইড, কপার অক্সাইড, ফেরাস অক্সাইড, সোডিয়াম অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ফেরাস হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি। এখন কথা হচ্ছে যে অ্যামোনিয়াম কিন্তু তোমার ধাতু না। ঠিক আছে, তো এই জন্য এখানে সংজ্ঞার মধ্যে কি আছে, ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলক। শুধু যে ধাতব অক্সাইড হতে হবে এবং ধাতুর হাইড্রোক্সাইড হতে হবে সেটা না। তো সাধারণত ধাতুগুলো বলা হচ্ছে, ধাতুর যে অক্সাইড হাইড্রোক্সাইড আছে সেগুলো তো হবে, সেই সাথে সাথে ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলক। ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলক মূলত একটাই, সেটা আছে অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম। ঠিক আছে, আমরা জানি যে ধাতুগুলোর নামের শেষে আম থাকে, তাহলে অ্যামোনিয়াম একটা ধাতুর মতো যৌগমূলক, যেটি কি করে একটা ইলেকট্রন দান করে দেখো আয়নে পরিণত, পজিটিভ আয়নে পরিণত। আর একটি আছে, সেটা হচ্ছে ফসফোনিয়াম, আর একটি আছে ফসফোনিয়াম। এই দুইটার বাইরে কিন্তু আর ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলক নাই। ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলক এই দুইটা, আরো থাকতে পারে, তোমাদের বইয়ে এই দুটি আছে, অ্যামোনিয়াম এবং ফসফোনিয়াম। তার মানে অ্যামোনিয়াম, তার মধ্যে অ্যামোনিয়াম তোমার হাইড্রোক্সাইড যেটা, এটি একটি ক্ষারক, এটি একটি কি ক্ষারক। কেননা এটি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে। কি তৈরি করে? অ্যামোনিয়াম ক্লোরাইড, এটি একটি লবণ, এটি একটি লবণ, আর সেই সাথে সাথে পানি তৈরি করে। ঠিক আছে, এই জন্য বলা আছে সাধারণত যে ধাতুগুলো আছে তাদের অক্সাইড এবং হাইড্রোক্সাইড তো ক্ষার হবেই, ক্ষারক হবেই। সেই সাথে সাথে ধাতুর মতো ক্রিয়াশীল যে যৌগমূলকগুলো আছে, অর্থাৎ যৌগগুলো পজিটিভ, যে যৌগমূলকগুলো
পজিটিভ, সেগুলোর অক্সাইড এবং হাইড্রোক্সাইড যদি পানির সাথে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে, তাহলে সেটিও হচ্ছে গিয়ে ক্ষারক। সেই অর্থে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডও একটা ক্ষারক। অ্যামোনিয়াম আয়ন, ফসফোনিয়াম আয়ন, এই যে দেখো ফসফোনিয়াম আয়ন, এগুলোর মতো, এগুলো হচ্ছে ধাতুর মতো ক্রিয়াশীল মূলক। কেন? এগুলো হচ্ছে যে একটা ইলেকট্রন ত্যাগ করছে এরা, করে এখানে পজিটিভ আয়নে পরিণত হয়েছে। ঠিক আছে, কেননা ধাতব আয়ন, পটাশিয়াম, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন ইত্যাদি ধাতব আয়ন ক্লোরাইড এবং সালফেট ইত্যাদির সাথে যুক্ত হয়ে আয়নিক যৌগ তৈরি করে। সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট ইত্যাদি। ঠিক তেমনই অ্যামোনিয়াম এবং ফসফোনিয়াম আয়নও ক্লোরাইড এবং সালফেট আয়নের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড, ফসফোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেট, ফসফোনিয়াম সালফেট ইত্যাদি উৎপন্ন করে। ঠিক আছে, তো এগুলো আবার অ্যাসিডের সাথে তোমার এগুলো লবণ সব তৈরি করে ইত্যাদি উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়ায় লবণ ও পানি হওয়ার বিক্রিয়াকে অ্যাসিড ক্ষারক প্রশমন বিক্রিয়া বলে। এটা আমরা সবাই জানি যে প্রশমন বিক্রিয়া কি, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হওয়াটাকে বলা হয় অ্যাসিড ক্ষারক প্রশমন বিক্রিয়া। তাহলে ক্ষারকের ধর্মই হচ্ছে কি, ক্ষারককে সংজ্ঞায়িতই করা হচ্ছে যেটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। তার মানে ক্ষারক সবসময় কি করবে, তোমার অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। তো এইখানে একটা জিনিস আমি বলতেছি যে অ্যামোনিয়াম আয়ন, তো এটা আসলে একটা ইলেকট্রন ত্যাগ করছে, বিষয়টা এইরকম না। বিষয়টা হচ্ছে এখানে পজিটিভ আয়নটা কিভাবে তৈরি হয়েছে এটা যদি একটু আমি ব্যাখ্যা দেই। তো আমরা জানি যে তোমার নাইট্রোজেন, এই নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে? আচ্ছা দেখো এখানে তোমার নাইট্রোজেন কি করে, আমরা জানি যে নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে হচ্ছে 5টা। নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 5টা, অর্থাৎ তার সে যদি হাইড্রোজেনের সাথে, সে যদি হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হইতে পারে, তাহলে হাইড্রোজেন কি করে, ইলেকট্রন তোমার ত্যাগ করে। তো এখানে দেখো তোমার এই যে নাইট্রোজেন, নাইট্রোজেন কি করে, তার সে তোমার সে যদি 3টা, সে এই দেখো হাইড্রোজেনের সাথে কি করলো, 3টা এইভাবে শেয়ার করলো, সে কি করলো, শেয়ার করলো 3টে অক্সিজেন শেয়ার করলো, আর নাইট্রোজেনের কি আছে আরো এক্সট্রা, তোমার মোট 5টা না, আরো এক্সট্রা 2টা আছে, 3 দিয়ে 5, মোট কিন্তু 8টা হয়ে গেল। 1 2 3 4 5 6 7 8টা, তাহলে 8টা ইলেকট্রন হয়ে গেল নাইট্রোজেনের। আর এই যে হাইড্রোজেন, তাহলে এই হাইড্রোজেনের যে একটা এক্সট্রা ইলেকট্রন থাকলো, তাহলে এই হাইড্রোজেন কি করে, তাহলে এটা হলে তো 9টা হয়ে যাচ্ছে, এই হাইড্রোজেনের তো আরো একটা এক্সট্রা, তাহলে কি করে এই হাইড্রোজেনের এই যে অতিরিক্ত যে হাইড্রোজেনটি আছে, এই হাইড্রোজেনটা কি করে, এই তার নিজের ইলেকট্রনটা ত্যাগ করে, অর্থাৎ এরা সামগ্রিকভাবে একটা ইলেকট্রন ত্যাগ করে তোমার এই আয়নটা তৈরি করে। আচ্ছা যাই হোক, তাহলে এরা আসলে একটা ইলেকট্রন এইভাবে অ্যামোনিয়াম এবং ফসফোনিয়াম আয়নগুলো তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা, তো তাই বলা হয় অ্যাসিড ক্ষারককে, আর ক্ষারক অ্যাসিডকে প্রশমিত করে। তাহলে অ্যাসিড ক্ষারককে প্রশমিত করে আর ক্ষারক অ্যাসিডকে প্রশমিত করে। ওকে, তাহলে ক্ষার জিনিসটা কি, অ্যালকালি জিনিসটা কি, হোয়াট ইজ অ্যালকালি? অ্যালকালি হচ্ছে ক্ষার ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের হাইড্রোক্সাইড যৌগ যা পানিতে দ্রবণীয় তাদেরকে ক্ষার বলে। তাহলে ক্ষার হচ্ছে কি, শুধুমাত্র হাইড্রোক্সাইড, অক্সাইডগুলোকে ক্ষারক বলা হচ্ছে, অক্সাইডগুলো ক্ষারক, হাইড্রোক্সাইডগুলো ক্ষারক, কিন্তু হাইড্রোক্সাইড যেগুলো সেগুলোকে বলা হচ্ছে ক্ষার। তাও আবার সব হাইড্রোক্সাইড না, যেসব হাইড্রোক্সাইড পানিতে দ্রবণীয় শুধু সেই সব হাইড্রোক্সাইডকে বলা হচ্ছে ক্ষার। ঠিক আছে, তাহলে ক্ষারক হচ্ছে একটা বড় জিনিস, আর ক্ষার হচ্ছে কি ওই ক্ষারকের একটা সাবসেট। ঠিক আছে, যত অক্সাইড ধাতু এবং ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের যত অক্সাইড এবং হাইড্রোক্সাইড আছে সব হচ্ছে কি ক্ষারক। তাহলে এম যে কোনো এম ও আর এম ও এইচ সব হচ্ছে ক্ষারক। ঠিক আছে, কিন্তু শুধুমাত্র এই যে কিন্তু ও এইচ, এইটা যেটা এম ও এইচ অর্থাৎ ধাতুর হাইড্রোক্সাইড যেটা, সেইটাকে বলা হচ্ছে কি ক্ষার। তাও আবার সব না, এখানে শর্ত আছে, যে ধাতুর হাইড্রোক্সাইডটা পানিতে দ্রবীভূত হয় শুধু সেটিই ক্ষার, যেটি দ্রবীভূত হয় না সেটি ক্ষার না। তাহলে ক্ষার হওয়ার শর্ত, কোনো একটা ক্ষার হওয়ার জন্য তো অবশ্যই তাকে ক্ষারক হওয়াই লাগবে প্রথমত।
তো একটা ক্ষারক ক্ষার হবে, এর জন্য কয়টা শর্ত পূরণ করতে হবে? দুইটি শর্ত পূরণ করতে হবে। কয়টি শর্ত পূরণ করতে হবে? দুইটি। একটা ক্ষারক যখন ক্ষার হবে তখন তার দুইটি শর্ত পূরণ করতে হবে। ঠিক আছে, কয়টি শর্ত? দুইটি শর্ত। একটা শর্ত হচ্ছে প্রথমত তাকে হাইড্রোক্সাইড হইতে হবে, অক্সাইড হইলে হবে না। ক্ষারকের মধ্যে কিন্তু অক্সাইড এবং হাইড্রোক্সাইড দুইটিই আছে, কিন্তু ক্ষার হওয়ার জন্য হাইড্রোক্সিল মূলক থাকতে হবে, শুধু অক্সাইড থাকলে হবে না। অক্সাইড থাকলে এটা পানিতে যুক্ত হওয়ার পর অনেক সময় হাইড্রোক্সিল মূলক তৈরি হয়, কিন্তু সেটা পরের বিষয়। কিন্তু তাকে এমনিতেই নর্মালি কি থাকতে হবে? হাইড্রোক্সাইড মূলক থাকতে হবে। আর দ্বিতীয়টা হচ্ছে ওই যৌগ পানিতে দ্রবীভূত হতে হবে। পানিতে কি হইতে হবে? দ্রবীভূত হইতে হবে। পানিতে যদি দ্রবীভূত না হয় তাহলে সেটি হবে না। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার হবে, এটা পানিতে দ্রবীভূত হয়, সেই সাথে এখানে কি আছে? হাইড্রোক্সিল মূলকও আছে। এই যে এখানে হাইড্রোক্সিল মূলক আছে। এরপর দেখো, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইডে OH মূলক অর্থাৎ হাইড্রোক্সিল মূলক আছে এবং এটি পানিতে দ্রবণীয়। ফেরাস অক্সাইডকে ক্ষার বলা যায় না। কেন? তার কারণ এটিতে হাইড্রোক্সিল মূলক আছে, কিন্তু এটি পানিতে দ্রবণীয় নয়, তাইলে এটা শুধু ক্ষারক হবে কিন্তু ক্ষার হবে না। কেন? এখানে OH মূলক আছে, এটা হচ্ছে OH মূলক, OH মূলক আছে, বাট এটা কি না? এটা পানিতে অদ্রবণীয়, এটা হচ্ছে পানিতে অদ্রবণীয়, তাহলে এটা মাথায় রাখতে হবে। তাহলে ফেরাস হাইড্রোক্সাইড হচ্ছে পানিতে অদ্রবণীয়, এই জন্য এটা হাইড্রোক্সিল মূলক থাকা সত্ত্বেও কিনা ক্ষার না, শুধু ক্ষারক। ঠিক আছে, তাহলে ক্ষারক হওয়ার জন্য দুইটা বৈশিষ্ট্য স্যাটিসফাই করতে হবে, একটা OH থাকতে হবে, সেই সাথে সাথে পানিতে দ্রবীভূত হইতে হবে। দুইটা বৈশিষ্ট্য স্যাটিসফাই করতে হবে, যে কোনো একটা বৈশিষ্ট্য স্যাটিসফাই করলে হবে না। ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইড ক্ষারক না, ক্ষারক। ক্যালসিয়াম অক্সাইড কি? ক্ষারক, কিন্তু ক্ষার নয়। কেন? এটা কিন্তু পানিতে দ্রবীভূত হয়, ক্যালসিয়াম অক্সাইড পানিতে দ্রবীভূত হয়, কিন্তু এই যে প্রথম শর্তটা, দ্বিতীয় শর্তটা মানছে, কিন্তু প্রথম শর্তটা মানতেছে না। এখানে হাইড্রোক্সিল মূলক নাই, হাইড্রোক্সাইড মূলক নাই। ঠিক আছে, হাইড্রোক্সাইড মূলক নাই, এই জন্য এটা কি হচ্ছে? তোমার এটা ক্ষারক হচ্ছে, কিন্তু ক্ষার হচ্ছে না। ঠিক আছে, এরপর দেখো, তোমরা বুঝতে পারলে হাইড্রোক্সাইড মূলকধারী পানিতে দ্রবণীয় ক্ষারকগুলোই হচ্ছে ক্ষার। তাহলে কোন ক্ষারকগুলো ক্ষার হবে? যেগুলোতে হাইড্রোক্সাইড মূলক থাকবে, সেই সাথে সাথে কি থাকবে? সেই সাথে সাথে পানিতে দ্রবণীয় হবে, তাহলেই সেটা ক্ষার হবে। তাহলে আমরা বলতে পারি সমস্ত ক্ষার ক্ষারক, সমস্ত ক্ষার কি? ক্ষারক, কিন্তু সব ক্ষারক ক্ষার নয়। কেন? এটা বুঝতেই পারছো, সমস্ত ক্ষারকই ক্ষার, কিন্তু সব ক্ষারকই ক্ষরক বা ক্ষার না। এই ক্ষার এবং ক্ষরক একই জিনিস। ঠিক আছে, ক্ষার এবং ক্ষরক একই জিনিস। ক্ষার আর ক্ষরক একই জিনিস, কিন্তু ক্ষারক আলাদা জিনিস। ঠিক আছে, ও আকারের পার্থক্য শুধুমাত্র। ঠিক আছে, সব ক্ষারকই ক্ষরক নয়। ক্ষরক আর ক্ষার একই জিনিস, আর ক্ষারক আলাদা জিনিস। তো নামগুলো, বাংলা নামগুলো এরকম ঝামেলা, কিন্তু ইংরেজি ইজি। ইংরেজি হচ্ছে বেজ। বেজ মানে হচ্ছে কি? ক্ষারক। বেজ মানে ক্ষারক, আর অ্যালকালি মানে হচ্ছে ক্ষার। অ্যালকালি মানে হচ্ছে ক্ষার। তো ইংরেজি নামটা মনে রাখা ইজি, আর ওগুলো ক্ষারক, ক্ষার, ক্ষরক, ক্ষরণ, এগুলো কি উল্টা পাল্টা। যাই হোক, তো বাসা বাড়িতে ক্ষার জাতীয় অনেক পদার্থ ব্যবহার করা হয়, যেমন টয়লেট পরিষ্কার করার জন্য যে টয়লেট ক্লিনার ব্যবহার করা হয় তার মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে। ঠিক আছে, তার কারণ যদি এটা পানিতে দ্রবীভূত নাই হয়, তাহলে এটা কিন্তু তোমার পানিতে দ্রবীভূত না হলে তো এটা পরিষ্কারই করা যাবে না। তোমরা যে ড্যাম্পিক্স ব্যবহার করো, ঠিক আছে, ড্যাম্পিক্স, আমরা ড্যাম্পিক্স ব্যবহার করো সাধারণত টাইলস, যেগুলোতে টাইলস করানো থাকে, এই ধরনের ওয়াশরুম পরিষ্কার করার জন্য, বা হারপিক হারপিক ব্যবহার করা হয়, আবার তোমরা অনেকে ড্যাম্পিক্স ব্যবহার করো। এই ড্যাম্পিক্স মূলত সোডিয়াম, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে, তোমরা লেখা দেখবা ওখানে সোডিয়াম হাইড্রোক্সাইড লেখা থাকে। তো পানিতে যদি দ্রবীভূত না হয় তাহলে তো এটা পরিষ্কার করবেই না, তাই না? তখন পানিতে মিশিয়ে এটা পরিষ্কার করতে হয়, পানিতে যদি দ্রবীভূত না হয় তাহলে পরিষ্কার হবে না। ওকে, এরপর হচ্ছে কাঁচ পরিষ্কার করার জন্য যে গ্লাস ব্যবহার করা হয় তার মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ক্ষার থাকে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, এটা ক্ষার কেন? তার কারণ এটা হাইড্রোক্সাইড মূলক আছে,
সেই সাথে সাথে কি আছে, এটা পানিতে দ্রবীভূত হয়, এই জন্য এটিকে ক্ষার। তো যেহেতু কাঁচ পরিষ্কার করার জন্য বা তোমাদের যেগুলো হ্যান্ড স্যানিটাইজার এগুলোর ক্ষেত্রে মোটামুটি এই যে এই ক্ষারকটা থাকে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ক্ষারক থাকে, এটা মৃদু ক্ষার, তার কারণে এটা হাত দিয়ে টাচ করতে হয়, এই জন্য এটাকে মৃদু ক্ষারক, মৃদু ক্ষার। ক্ষারক বলতে অসুবিধা নাই, তবে এটা তো ক্ষারকও, এটা হচ্ছে মৃদু ক্ষার। আর টয়লেট পরিষ্কার করা হয় যেগুলো দিয়ে, তোমার ড্যাম্পিক্স দিয়ে, ওগুলো দিয়ে তোমার এই সোডিয়াম হাইড্রোক্সাইড নামক যে ক্ষার থাকে, এটা এটা হচ্ছে তোমার তীব্র, এটা হচ্ছে কি তীব্র হয়, তার কারণ এটা এই জন্য তো এটা হাত দিয়ে নাড়তে হয় না, এটা হাত দিয়ে যদি স্পর্শ করি তাহলে হাত পুড়ে যায়, তোমরা হাত যদি টাচ করো দেখবে হাত খসখসে হয়ে যায়, তো হাতের চামড়া পুড়ে যায়। তো এরপর দেখো লঘু ক্ষারের ধর্মসমূহ। তো একইভাবে আমরা এখানে লঘু, ওখানে আমরা যেমন লঘু এবং গাঢ় পড়ছিলাম আর লঘু। অ্যাসিডের ক্ষেত্রেও আমরা কি করছি, লঘু এবং গাঢ় পড়ছি, এখানেও লঘু গাঢ় আছে। লঘু মানে কি, এখানে বোঝা যাচ্ছে পানিতে যখন মিশ্রিত থাকবে, ক্ষারই শুধুমাত্র, ক্ষারক কিন্তু, হ্যাঁ ক্ষার লঘু হবে, তার কারণ হচ্ছে যদি পানি বেশি থাকে তাহলে সেটা লঘু হবে, আর যদি ক্ষারের পরিমাণ কম হয় তাহলে সেটি তোমার লঘু হবে, আর যদি পানির পরিমাণ কম হয়, ক্ষারের পরিমাণ বেশি হয়, তাহলে সেটি হবে গাঢ়। তাহলে বেশি পানির মধ্যে কম পরিমাণ ক্ষার যোগ করে যে দ্রবণ তৈরি করা হয়, সেই দ্রবণকে লঘু ক্ষার দ্রবণ বলা হয়। ঠিক আছে, সব ক্ষারই কিন্তু পানিতে দ্রবীভূত হবে। তো লিটমাস পরীক্ষা, তো উল্টাটা, তাহলে অম্ল যদি লাল করে, অম্ল করে লাল, তাহলে ক্ষারক করবে নীল। কাকে নীল করবে, লালকে নীল করবে। উল্টাটা একটি টেস্ট টিউবে, এটা আমরা পড়তেছি না, যে ক্ষার দ্রবণ শুধু লাল লিটমাস পেপারকে নীল করে। ঠিক আছে, ক্ষার দ্রবণ শুধু লাল লিটমাসকে নীল করবে। ঠিক আছে, এরপর হচ্ছে অনুভব। লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ হাত দিয়ে স্পর্শ করলে এক প্রকার পিচ্ছিল অনুভূতি হয়। এটা কি হয়, প্রথমত পিচ্ছিল হয়, কিন্তু এরপর কিন্তু আর পিচ্ছিল হয় না, ধুয়ে ফেলার পর হাতটা কিন্তু খসখসে হয়, তার মানে সে হাতের উপরে যে চামড়া আছে এই চামড়াটাকে ক্ষয় করে ফেলে। তো ক্ষার দ্রবণ পিচ্ছিল জাতীয় পদার্থ, ক্ষার হচ্ছে কি পিচ্ছিল জাতীয় পদার্থ, এই জন্য যত ধরনের সাবান আছে, সাবান অর্থাৎ পরিষ্কারক, সাবান, ডিটারজেন্ট, তারপর তোমার শ্যাম্পু, তারপর বডি ওয়াশ, যা কিছু আছে এগুলো সবই কিন্তু পিচ্ছিল পদার্থ, অর্থাৎ ধৌতকরণ যত উপকরণ আছে সব পিচ্ছিল হয়, এই জন্য তার কারণে এগুলোতে সবগুলোতে ক্ষার থাকে। ক্ষারই মূলত তোমার ইয়া হিসেবে কাজ করে, পরিষ্কারক হিসেবে কাজ করে। তো ক্ষার দ্রবণের কিছু ধর্ম এখানে আলোচনা করা হলো। তবে ক্ষারকে স্পর্শ করা হলে সেটি ত্বকের ক্ষতি করে, এটা প্রথমে পিছলা হয়। গাঢ় ক্ষার নর্মাল, যেটা তোমার লঘু, খুবই লঘু সেটি না, তোমার যেগুলো তীব্র ক্ষার যেগুলো আছে, এগুলো তীব্র ক্ষার, যেগুলো তীব্র এবং গাঢ়, তীব্র এবং গাঢ় যে ক্ষারগুলো আছে সেই ক্ষারগুলো স্পর্শ করলে ক্ষতি হয়, কিন্তু যে ক্ষারগুলো তোমার অত গাঢ় না সেগুলোতে খুব একটা ক্ষতি হয় না, বরং এগুলো আমাদের পরিষ্কারই করে। ঠিক আছে, তো এই জন্য তোমরা দেখবা যে যেগুলো গায়ে মাখার সাবান বা শ্যাম্পু, এগুলো দিয়ে হাত যদি তোমরা ধোও তাহলে হাত পিছলে হয় এবং এটা হাত খসখসেও হয় না। কিন্তু যেগুলো কাপড় কাচার পাউডার আছে সেগুলো দিয়ে যদি তোমরা বেশি হাত ধুয়ে ফেলো বা বেশিক্ষণ যদি হাতে থাকে, সেক্ষেত্রে হাত কিন্তু খসখসে হয়ে যায়। ঠিক আছে, তার মানে তো ক্ষারের পরিমাণ, এই জন্য তোমাদের যেগুলো তোমার মাথায় যে সাবান বা শ্যাম্পু যেগুলো আমরা মাথায় ইউজ করি, ঠিক আছে, যেগুলো আমরা মাথায় ইউজ করি বা গায়ে ইউজ করি, আর যেগুলো দিয়ে আমরা কাপড় কাচি, এই দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন। গায়ে বা সাবান যদি যেগুলো গায়ে মাখি বা তোমার মাথায় মাখি, সেগুলো বেশি লঘু থাকে, ওগুলো কি লঘুর বেশি বেশি লঘু থাকে। আর যেগুলো কাপড় কাচি সেগুলো তুলনামূলক গাঢ় থাকে, তুলনামূলক গাঢ় থাকে, অতটাও গাঢ় না কিন্তু তুলনামূলক গাঢ় থাকে। এই জন্য কাপড় কাচার যে সাবান আছে বা কাপড় কাচার যে পাউডার আছে বা ওই সেগুলো ডিটারজেন্ট আছে, সেগুলো মাথায় দিলে অনেক সময় মাথার চুল পরে দেওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, এরপর দেখো ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া। তো লবণের সাথে ক্ষারের বিক্রিয়া, আমরা জানি অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ উৎপন্ন হয়, ক্ষার আবার লবণের সাথেও বিক্রিয়া করে। তো অ্যালুমিনিয়াম নাইট্রেট, ফেরাস নাইট্রেট, ফেরিক নাইট্রেট, জিঙ্ক নাইট্রেট ইত্যাদি ধাতব লবণের সাথে লঘু ক্ষার বিক্রিয়া করে সংশ্লিষ্ট ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন করে। তার মানে এগুলো উল্টা বিক্রিয়া করে, তাই না? আমরা সাধারণত ধাতব হাইড্রোক্সাইডের সাথে তোমার যে
ক্ষারের বিক্রিয়া লবণ উৎপন্ন হয়েছে। আর এইখানে আবার এই লবণগুলো আছে, এই লবণগুলোর সাথে ক্ষার বিক্রিয়া করে আবার উল্টো ধাতব হাইড্রোক্সাইড তৈরি করতেছে। ঠিক আছে, এখানে শুধু ধাতব নাইট্রেট লবণ ব্যবহার করা হয়েছে। ধাতব নাইট্রেট লবণ ব্যতীত ধাতব ক্লোরাইড, ধাতব সালফেট, ধাতব কার্বনেট ইত্যাদি লবণ ব্যবহার করলেও সংশ্লিষ্ট ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। নিচে ধাতব নাইট্রেট লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া দেখানো হলো। যেমন অ্যালুমিনিয়াম নাইট্রেট এর সাথে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া। একটি টেস্ট টিউবে অ্যালুমিনিয়াম নাইট্রেটের দ্রবণ নিয়ে এর মধ্যে কয়েক ফোঁটা লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয়। অ্যালুমিনিয়াম হাইড্রেটের সাদা বর্ণের অধক্ষেপ হিসেবে টেস্ট টিউবে জমা হয় এবং সোডিয়াম নাইট্রেট পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে। এটি পানিতে কোনো ধরনের বর্ণ প্রদান করে না। তাহলে এইখানে কি হইল, মানে এইখানে মূলত এখানেও কিন্তু লবণ, দেখো লবণ বিক্রিয়া করলো আর ক্ষার বিক্রিয়া করলো, এখানেও কিন্তু ক্ষারই বিক্রিয়া করলো, উৎপন্নও কিন্তু হইলো ক্ষার। আর এখানে ক্ষার উৎপন্ন হইলো না, ক্ষারক উৎপন্ন হইলো। একটা কি উৎপন্ন হইলো? ক্ষারক। কারণ এটা পানিতে দ্রবীভূত হয় না। ঠিক আছে, এটা পানিতে দ্রবীভূত হয় না। আর এইখানে কিন্তু লবণই উৎপন্ন হইলো, আর একটি লবণ উৎপন্ন হইলো। ঠিক আছে, তো এটা কেন হইলো? এখন প্রশ্ন হইতে পারে এই বিক্রিয়াটা কেন হইলো। ঠিক আছে, তো এখানে দেখো এটা প্রেসিপিটেট পড়তেছে। তো দেখো এখানে একই, যদি আমরা এরকম সোডিয়াম ক্লোরাইড লবণ নিতাম, সোডিয়াম ক্লোরাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে বিক্রিয়া হবে না। তখন এখানে কি সেম কি আছে, সেম বেস, সেম ক্ষারক, মানে তোমার ইয়াটা বেসটা একই, অর্থাৎ এটাও সোডিয়ামের, এটাও সোডিয়ামের লবণ, সোডিয়ামেরই ক্ষারক বা ক্ষার, এই জন্য এখানে বিক্রিয়া হবে না। ঠিক আছে, কিন্তু যদি আলাদা আলাদা ধাতুর হয় তাহলে কি হবে, হবে। তবে এখানে কিছু কিছু লবণ আছে, এগুলো হচ্ছে নিরপেক্ষ লবণ, এগুলোর সাথে ক্ষারের বিক্রিয়া হবে না। কিন্তু যে লবণগুলো তোমার এইরকম প্রেসিপিটেশন তৈরি করবে, সেই লবণগুলোই মূলত কি করবে, যেমন এখানে প্রেসিপিটেশন তৈরি করছে। ঠিক আছে, এই জন্য এই হাইড্রোক্সিলটা এটা পানির সাথে কি মিশে যায়। আর যদি অ্যালুমিনিয়াম এবং হাইড্রোক্সিল মূলক, এখানে হাইড্রোক্সাইড মূলক যুক্ত হয়ে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যুক্ত হয়, তাহলে এটা প্রেসিপিটেশন হিসাবে পরে তখন এই বিক্রিয়াটাকে হয়। ঠিক আছে, আর সোডিয়াম নাইট্রেট লবণ উৎপন্ন হয়। ঠিক আছে, আবার ফেরাস নাইট্রেটের সাথেও সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে। তো ফেরাস নাইট্রেট এবং সোডিয়াম হাইড্রোক্সাইড যদি তোমরা নাও, তাহলে ফেরাস হাইড্রোক্সাইডের পদক্ষেপ পড়বে। তাহলে যেসব হাইড্রোক্সিল, মানে যদি এইরকম হয় যে কোনো একটা হাইড্রোক্সাইড, মানে দুইটা ধাতু আছে, এখানের সাথে কি আছে, লবণ আছে, এখানে তোমার কি এই লবণ, আর এখানে তোমার এই ক্ষার আছে, তো এই দুইটাই পানিতে দ্রবণীয়। ঠিক আছে, এটা দুইটাই পানিতে দ্রবণীয়। কিন্তু এই ধাতুর সাথে যদি তোমার এখানে হাইড্রোক্সাইড মূলক যুক্ত হয়, তাহলে এখানে যে হাইড্রোক্সাইডটা তৈরি হবে এটা পানিতে অদ্রবণীয়। তো এইরকম অদ্রবণীয় তোমার হাইড্রোক্সাইড যখন তৈরি হওয়ার সুযোগ হবে, তখন কি হবে, এই বিক্রিয়াগুলো হবে। ঠিক আছে, একইভাবে দেখো সবগুলো, দেখো এখানে ফেরিক হাইড্রোক্সাইড, ফেরিক নাইট্রেট, ওটা হচ্ছে ফেরাস নাইট্রেট, ওটা ছিল কি ফেরাস নাইট্রেট, এই যে দুইটা ছিল। ঠিক আছে, এখানে আয়রনের যোজনী হিসাবে কত, আয়রনের সক্রিয় যোজনী ছিল 2। দেখো আয়রন নাইট্রেট আয়ন দুইটা আছে। ঠিক আছে, নাইট্রেট আয়ন এই যে এখানে দেখো দুইটা, আর এখানে নাইট্রেট আয়ন তিনটা। আমরা জানি নাইট্রেটের যোজনী হচ্ছে কি 1, নাইট্রোজেনের জারণ সংখ্যা 1, যোজনী -1, আর যোজনী হচ্ছে 1। এটা ফেরিক নাইট্রেটের সাথে ফেরিক হাইড্রোক্সাইডের পদক্ষেপ পড়বে, তাহলে এইসব ক্ষেত্রে বিক্রিয়াগুলো ঘটবে। তো লালচে বাদামি, তো এখানে কালারগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের যে পদক্ষেপ পড়বে সেটা হবে কি সাদা বর্ণ, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের পদক্ষেপ হবে কি সাদা বর্ণ, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের পদক্ষেপ কেমন হবে, সাদা বর্ণ হবে। ঠিক আছে, এটা অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে ফেরাস হাইড্রোক্সাইড, যেটা কম, এটা হচ্ছে সবুজ বর্ণ, ফেরাস হাইড্রোক্সাইড এটা হচ্ছে কি সবুজ, অর্থাৎ যেটাতে ইয়া কম। আর যদি ফেরিক হাইড্রোক্সাইড হয় সেটি আবার লাল, ফেরিক হাইড্রোক্সাইড আবার কি হয় লালচে বাদামি, তাহলে ফেরিক হাইড্রোক্সাইড হবে কি লালচে বাদামি কে
ফেরিক হাইড্রোক্সাইড, আর ফেরাস হাইড্রোক্সাইড হবে কি সবুজ, যেটা কম হাইড্রোজেনের আয়রনের যোজনী যেখানে কম সেটা হবে সবুজ, আর যেটাতে আয়রনের যোজনী বেশি ব্যবহৃত হবে অর্থাৎ 3 সেটা হবে লালচে বাদামি। তো এটা খুব, এগুলো সব পদক্ষেপ হিসেবে পড়বে, এই জন্য এই বিক্রিয়াগুলো হবে, এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। তো এখানে নতুন দুইটি, এটা ক্ষার থেকে এই ক্ষারটা ক্ষারক তৈরি হলো, ঠিক আছে। এখানে ক্ষার তো পানিতে দ্রবীভূত হয়, আর এটা কি দ্রবীভূত হচ্ছে না, ঠিক আছে। তো এরপর দেখো কপার নাইট্রেট এর সাথে লঘু তোমার লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া একইভাবে এখানেও দেখো এমন একটা হাইড্রোক্সাইড, ধাতব হাইড্রোক্সাইড তৈরি হয়েছে, যেটা কি হচ্ছে দেখো তোমার অদক্ষেপ হচ্ছে। তো সব সময় এগুলোর ক্ষেত্রে কি হবে, অদক্ষেপ তৈরি হবে, যে নতুন যে হাইড্রোক্সাইডটা তৈরি হবে সেটি কি হবে, অদক্ষেপ হিসেবে পড়বে। একইভাবে জিঙ্ক নাইট্রেটও সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, এটা সাদা, জিঙ্ক হচ্ছে সাদা, এখানে কপার হয় নীল, কপারের কালার হচ্ছে নীল। তো এই অদক্ষেপটা হবে কি, কপার হাইড্রোক্সাইডের যে অদক্ষেপটা হবে সেটা নীল বর্ণের হবে, কপারের কালার হচ্ছে নীল, আর জিঙ্কের কালার হচ্ছে সাদা, তাহলে জিঙ্ক হাইড্রোক্সাইড হবে কি সাদা। জিঙ্কের যে লবণ সেটাও কিন্তু সাদাই হয়, জিঙ্কের লবণও সাদা হয়, তাহলে জিঙ্ক হাইড্রোক্সাইড এটা হবে সাদা বর্ণের অদক্ষেপ উৎপন্ন করবে। কালারগুলো খুব গুরুত্বপূর্ণ, কালারগুলো মাথায় রাখতে হবে অবশ্যই। তো আমরা এখানে অনেকগুলো কালার পড়লাম। এরপর দেখো অ্যামোনিয়াম পাত্রে অ্যামোনিয়াম ক্লোরাইড, একইভাবে অ্যামোনিয়াম ক্লোরাইড লবণের সাথে যদি তোমার কি করা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড করা হয়, তাহলে এখানে এইখানে একটা ব্যতিক্রম, এখানে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। এখানে কি হয়, অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়, আর সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি হয়, আর পানি তৈরি হয়। এই বিক্রিয়াটা কি ব্যতিক্রম, শুধুমাত্র এটা মাথায় রাখবা। অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে যখন ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড নামক ক্ষারের বিক্রিয়া হয়, তখন এই বিক্রিয়াটা কি করে না, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এখানে তৈরি করে না। সেই অন্যান্য বিক্রিয়ার মধ্যে এখানে কি উৎপন্ন হওয়ার কথা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করা হওয়ার কথা, কিন্তু এটা উৎপন্ন হয় না। এখানে কি হয়, অ্যামোনিয়াম গ্যাস উৎপন্ন হয়, এখানে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়, সোডিয়াম ক্লোরাইডটা উৎপন্ন আগে থেকেও হইতো, এমনিতেও সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হইতো, মানে অ্যামোনিয়াম ওই অন্য নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল কি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম ক্লোরাইড হওয়ার কথা ছিল, যেন অন্যান্য বিক্রিয়া যেরকম হচ্ছিল সোডিয়াম এই যে নাইট্রেট। কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে যে বিক্রিয়া আছে সেইখানে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, সেই সাথে সাথে পানি উৎপন্ন হবে, সেই সাথে সাথে কি উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে। আর অ্যামোনিয়াম লবণের সাথে ক্ষারের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া আছে, যেমন অ্যামোনিয়াম লবণের সাথে ক্ষারের বিক্রিয়ায় অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। তাহলে এইটা হচ্ছে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া। অন্য সব বিক্রিয়া কি উৎপন্ন হচ্ছে, নতুন একটা হাইড্রোক্সাইড তৈরি হচ্ছে, যেটা অদক্ষেপ পড়তেছে, যেটা কি করতেছে নিচে অদক্ষেপ হিসাবে পড়তেছে। কিন্তু এই একটা মাত্র পদার্থ দেওয়া তোমার লবণ অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটি শুধুমাত্র কি করতেছে না, অদক্ষেপ তৈরি না করে বরং উল্টা গ্যাস তৈরি করতেছে, অদক্ষেপ তৈরি না করে কি করতেছে, গ্যাস তৈরি করতেছে। দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যামোনিয়াম গ্যাস তৈরি করতেছে, পটাশিয়ামের লবণ এবং পানি তৈরি করতেছে। অ্যামোনিয়াম লবণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথেও সেম বিক্রিয়া করতেছে, অ্যামোনিয়াম লবণ ক্যালসিয়াম অক্সাইডের সাথেও সেম বিক্রিয়া করতেছে। ক্যালসিয়াম অক্সাইড দিছে, হাইড্রোক্সাইড দিলে ভালো হইতো মনে হয়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। তো অক্সাইড দিলেও সমস্যা নেই, তবে এটা ক্ষারের সাথে যেমন বিক্রিয়া করে, ক্ষারকের সাথেও বিক্রিয়া করে, এটা ক্ষারক, এটা কি ক্ষারক, ঠিক আছে। তাহলে ক্ষারকের সাথেও সেম বিক্রিয়া করতেছে, ক্ষারের সাথেও সেম বিক্রিয়া করতেছে, ঠিক আছে। তো শুধুমাত্র এটা একটা ব্যতিক্রম, অ্যামোনিয়া শুধুমাত্র কি করতেছে না, প্রেসিপিটেশন বা অদক্ষেপ দিচ্ছে না, গ্যাস তৈরি করতেছে আর লবণ, এবং সেই সাথে কি এক্সট্রা ভাবে এখানে পানি তৈরি আছে, প্রতি ক্ষেত্রে কি আছে, পানি তৈরি করতেছে। এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ না, এটা সিকিউতেও আসে, যে অ্যামোনিয়ামের যে লবণ আছে এটা কি করে, বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া দেয়, অর্থাৎ অন্য অন্য যে লবণগুলো আছে সেই লবণগুলোর সাথে ক্ষার যেরকম বিক্রিয়া করে অদক্ষেপ দেয়, তোমার যে ক্ষারের সাথে বিক্রিয়া করে সেই ক্ষারের তোমার হাইড্রোক্সাইড আয়ন এবং যে ধাতুর লবণ, সেই ধাতুর লবণ এবং সেই ধাতুর একটা হাইড্রোক্সাইড তৈরি, যে ধাতুর লবণ নেওয়া হচ্ছে সেই ধাতুর হাইড্রোক্সাইড তৈরি হচ্ছে, ঠিক আছে। যেমন আমরা দেখলাম যে ক্যালসিয়াম নাইট্রেট যখন আমরা নিচ্ছি প্লাস যখন সোডিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছি, তখন কি আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের এটা অদক্ষেপ পড়তেছে, ঠিক আছে। এই অদক্ষেপটা কেমন, লাল, ঠিক আছে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের অদক্ষেপ লাল হয়, ক্যালসিয়ামের মনে হয় দেয়নি এখানে,
অ্যালুমিনিয়াম দিয়েছে, অ্যালুমিনিয়ামেরটা হচ্ছে কি সাদা, অ্যালুমিনিয়াম আর জিঙ্ক হচ্ছে সাদা, অ্যালুমিনিয়াম জিঙ্ক হচ্ছে সাদা। আয়রনের দুইটা কালার, আয়রনের যদি ফেরাস হয় তাহলে সবুজ, ফেরিক হইলে লালচে বাদামি। আর কপার দিয়েছে, কপারের কালার হচ্ছে নীল, কপারের কালার হচ্ছে নীল। এখানে ক্যালসিয়াম এটা দেয় নাই, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম নাইট্রেট এগুলো নিরপেক্ষ, এগুলো বিক্রিয়া করবে না। 1 আর 2, এখানে একটা জিনিস মাথায় রাখবা, যেটা হচ্ছে 1 এবং 2 গ্রুপের যে লবণগুলো আছে, 1 এবং 2 গ্রুপ, 1 এবং 2, এটা মাথায় রাখবা। 1 এবং 2 গ্রুপের যে লবণ আছে, 1 এবং 2 গ্রুপের ধাতুর যে লবণ আছে, সেগুলো মূলত হয় নিরপেক্ষ ধাতু। এগুলো কি হয়, সরি, ধাতুর লবণগুলো হয় নিরপেক্ষ লবণ, এগুলো হয় নিরপেক্ষ লবণ, আর এগুলো হচ্ছে অম্লীয় লবণ। তো এই 1 এবং 2 গ্রুপের ধাতুর যে লবণগুলো আছে, সেগুলো তোমার কি করবে না, এই বিক্রিয়াগুলো দিবে না। যেমন সোডিয়াম, সোডিয়ামের লবণ, ক্যালসিয়ামের লবণ, পটাশিয়ামের লবণ, এরা কি করবে না, এই বিক্রিয়াগুলো দিবে না। ঠিক আছে, এই বিক্রিয়াগুলো দিবে না, তার কারণ এগুলো হচ্ছে নিরপেক্ষ লবণ। তো এর পরের যেগুলো আছে তোমার জিঙ্ক, তারপর অ্যালুমিনিয়াম, কপার, এগুলো কি করবে, এই বিক্রিয়াগুলো দিবে, আয়রন। ওকে, এরপর দেখো অ্যামোনিয়াম লবণের সাথে বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়াগুলো দেখলাম আমরা, ব্যতিক্রমী, ওরা সবাই কি দেয়, অন্যান্য ধাতু যেগুলো আছে, 1 এবং 2 গ্রুপের ধাতুগুলো বাদে, ওদের লবণ বাদে বাকি যে লবণগুলো আছে, সেই লবণগুলো এখানে কি করতেছে, তোমার পদক্ষেপ দিচ্ছে। কিন্তু অ্যামোনিয়াম লবণ যেটা ব্যতিক্রম, সেটি দিচ্ছে কি গ্যাস। এরপর দেখো ক্ষারের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা, ক্ষারের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা। আমরা যেমন অম্লের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা দেখেছি, কি দেখেছি, যে পানি ছাড়া অম্ল কার্যকর হয় না। বিশুদ্ধ অম্ল আমরা দেখেছি, বিশুদ্ধ অম্ল যেটা, অর্থাৎ বিশুদ্ধ অ্যাসিড যেটা, বিশুদ্ধ অ্যাসিডের কোনো ধরনের প্রতিক্রিয়া নেই। এটা যদি তোমরা হাতে নাও তাও কিছু হবে না, কিন্তু হাতে যদি পানি থাকে তাহলে খবর আছে। ঠিক আছে, তো বিশুদ্ধ অ্যাসিডের কোনো ধরনের অ্যাসিডীয় ধর্ম প্রকাশ পায় না। একইভাবে ক্ষারের ক্ষেত্রেও তোমার এটা দরকার আছে। তো অ্যাসিড এবং ক্ষারের যে বৈশিষ্ট্য, এটা মূলত এর সংজ্ঞার মধ্যেই আছে, যে অ্যাসিড এবং ক্ষার দ্বারা কি করে, পানিতে দ্রবীভূত হওয়ার পর অ্যাসিডের ক্ষেত্রে H+ আয়ন দেয়, আর হাইড্রোজেনের ক্ষেত্রে কি দেয়, হাইড্রোক্স, তোমার ক্ষারের ক্ষেত্রে দেয় OH আয়ন, এবং ক্ষার তো অবশ্যই পানিতে দ্রবীভূত হবে। তো সেক্ষেত্রে ক্ষারের যে রাসায়নিক ধর্ম আছে, সেটার সাথে পানির অবশ্যই অবশ্যই একটা ভূমিকা আছে। পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুটি যৌগেই আয়ন থাকে, তবে কঠিন অবস্থায় এই আয়ন থাকে না। কি আয়ন থাকে, এই দুইটাই যৌগে হাইড্রোক্সাইড আয়ন থাকে। কি যৌগ থাকে, যৌগে হাইড্রোক্সাইড আয়ন থাকে, তবে কঠিন অবস্থায় এগুলো কি থাকে, পরস্পরের সাথে যুক্ত থাকে। মুক্ত অবস্থায় এই আয়নগুলো থাকে না। ঠিক আছে, পটাশিয়াম পজিটিভ আয়ন এবং হাইড্রোক্সাইড নেগেটিভ আয়ন। তো এগুলো দ্রবীভূত করার সাথে সাথে পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে মুক্ত হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে। দ্রবণে কেবল হাইড্রোক্সাইড আয়নেই ঋণাত্মক আধান বা চার্জ বহন করে। তাহলে হাইড্রোক্সাইড আয়ন পানিতে, পানিও ভেঙে কি হয়, আমরা জানি পানি ভেঙে কি হয়, H+ আর OH- হয়। এবং আর একটা ক্ষার যদি ভাঙে, মনে করো পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষার ভাঙলো, তাহলে নেগেটিভ চার্জ যুক্ত শুধুমাত্র কি থাকতেছে, হাইড্রোক্সাইডে থাকতেছে। কিন্তু পজিটিভের জন্য দুইটা থাকতেছে, একটা হচ্ছে তোমার হাইড্রোজেন আয়ন থাকতেছে অল্প পরিমাণে, আর পটাশিয়াম আয়ন, যে ধাতুর ক্ষার হচ্ছে সেই ধাতুটি থাকতেছে। ঠিক আছে, সেই ধাতুর একটি আয়ন থাকতেছে। এগুলো সব অ্যাকোয়াস বুঝাইছে, তার কারণে এগুলো পানির দ্রবণ, জলীয় দ্রবণ। অ্যামোনিয়া গ্যাস হচ্ছে অ্যামোনিয়া অণুর সমষ্টি। অ্যামোনিয়া গ্যাস হচ্ছে কি, অ্যামোনিয়া অণুর সমষ্টি। অ্যামোনিয়াকে পানিতে দ্রবীভূত করা হলে অ্যামোনিয়া গ্যাস ও পানির বিক্রিয়ায় অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হয়। তাহলে অ্যামোনিয়া কি করে, অ্যামোনিয়া গ্যাস, অ্যামোনিয়া হচ্ছে কি একটা গ্যাস, এটিতে কিন্তু অক্সিজেনও নাই, আবার কি নাই, OH-ও নাই, তারপরও এটা কিন্তু তোমার ক্ষারক। দেখো কি আছে, এটা যখন পানির সাথে যুক্ত আছে, তখন এটা পানির সাথে মিলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করতেছে, অ্যামোনিয়াম আয়ন হচ্ছে। আর তাহলে এখানে কি হলো, এই একটা হাইড্রোজেন এখানে যুক্ত হয়ে যাচ্ছে অ্যামোনিয়ার সাথে, আর OH-টা আলাদা থাকবে, তাহলে এটা প্লাস হচ্ছে আর এটা মাইনাস হচ্ছে। তাহলে দেখো এখানে OH উৎপন্ন হচ্ছে। তো তবে পানিতে অ্যামোনিয়ার সামান্য অংশই দ্রবীভূত হয় এবং খুব অল্প সংখ্যক হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হয়। তাহলে অ্যামোনিয়া গ্যাসের যতগুলো অ্যামোনিয়া গ্যাস এখানে দেওয়া হবে, সবাই যে পানিতে
দ্রবীভূত হয়ে এইরকম আয়ন তৈরি করবে বিষয়টা তা না, খুব অল্প পরিমাণে এটা তৈরি করবে। এটা এই জন্য তোমার তীব্র ক্ষার হবে না, এটা লঘু ক্ষার হবে, বা তোমার তোমার নরম অত তীব্র ক্ষার হবে না। ঠিক আছে। তো অ্যামোনিয়া দ্রবণে অ্যামোনিয়া অণু, পানির অণু এবং অল্প সংখ্যক অ্যামোনিয়াম আয়ন ও হাইড্রোক্সাইড আয়ন উপস্থিত থাকে। তাহলে অ্যামোনিয়া যখন পানিতে দ্রবীভূত হয়, সব অ্যামোনিয়া গ্যাস কিন্তু পানিতে দ্রবীভূত এরকম ভাঙে না। তাহলে এখানে কি থাকে, কিছু অ্যামোনিয়া গ্যাস থেকে যায়, আর কিছু অ্যামোনিয়া পানির সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়াম আয়ন তৈরি করে, আর হাইড্রোক্সাইড আয়ন তৈরি করে। আর এখানে পানির অণুও কিছু থাকে। তাহলে যেহেতু সব অ্যামোনিয়া ভাঙবে না, তার মানে সব পানিও এখানে ভাঙবে না। তাহলে এখানে কি কি থাকবে, অ্যামোনিয়ার অণু থাকবে, পানির অণু থাকবে, অ্যামোনিয়াম আয়ন থাকবে, হাইড্রোক্সাইড আয়ন থাকবে। ঠিক আছে। আর এখানে H+ আয়ন থাকবে না। কেন H+ আয়ন থাকবে না? তার কারণ যে কয়টা পানির অণু ভেঙে গেছে সেই কয়টার হাইড্রোজেন এই অ্যামোনিয়া গ্যাসের সাথে যুক্ত হয়েছে, আর ওই কয়েকটি হাইড্রোক্সাইড আয়ন একা রয়ে গেছে। বুঝতে পারছো বিষয়টা? মনে করো অ্যামোনিয়া, এই অ্যামোনিয়ার কিছু সংখ্যক ভেঙে গেছে। কতগুলো ভেঙবে, মানে যে কয়েকটা অ্যামোনিয়াম আয়ন পানির সাথে মিশবে, তার মানে ওই কয়টা পানি ভেঙে কি হবে, H+ আর OH- হবে। তার মানে যে কয়টা অণু অ্যামোনিয়া অণু ভেঙে গেছে, ঠিক সেই কয়টাই পানির অণু ভেঙে গেছে। তার মানে পানির অণুর হাইড্রোজেন আর অ্যামোনিয়া গ্যাস মিলেই তো কি হয়েছে, অ্যামোনিয়াম আয়ন তৈরি হয়েছে। তার মানে এখানে এক্সট্রা কি নাই, পানির অণু যেগুলো আছে আছে, কিন্তু ভাঙ্গা পানির অণু থেকে H+ আয়ন এখানে থাকবে না। কেন? ওটা অ্যামোনিয়াম আয়নের সাথে, অ্যামোনিয়া গ্যাসের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়াম আয়ন তৈরি করবে। আর তাহলে কি বাকি থাকলো, ওই যে H+ এর সাথে যে OH ছিল সেটা কি থাকবে, পানিতে মুক্ত অবস্থায় থাকবে। তাহলে এটা একটা কি হবে, ক্ষারের মতো কাজ করবে। ঠিক আছে। এটা OH নাই অ্যামোনিয়ার সাথে, তারপরও এখানে OH উৎপন্ন হচ্ছে এবং পানির সাথে এটা দ্রবীভূত হচ্ছে, তাহলে এটা ক্ষারের মতো কাজ করবে। বাট এটা কি, একটা দুর্বল ক্ষার। এটাকে তাহলে মানে, তার মানে আমরা যে ক্ষারক এবং ক্ষারের সংজ্ঞায় পড়লাম, অক্সাইড অথবা কি হাইড্রোক্সাইড হওয়া লাগবে, কিন্তু অ্যামোনিয়া গ্যাস তো কিছুই না। ঠিক আছে। তারপরও এটা পানিতে দ্রবীভূত হওয়ার পর কিন্তু অক্সাইড হাইড্রোক্সাইড উৎপন্ন করতেছে, H+ হাইড্রোজেন আয়ন দিচ্ছে না, এই জন্য এটা ক্ষার, এটা অ্যাসিড না। ভ্রাম্যমাণ হাইড্রোক্সাইড আয়নের উপস্থিতির উপর ক্ষার দ্রবণের বৈশিষ্ট্য নির্ভর করে। তাহলে ক্ষার দ্রবণের বৈশিষ্ট্য নির্ভর করে এই যে হাইড্রোক্সাইড আয়নটা তৈরি হইল, এই হাইড্রোক্সাইড আয়ন তৈরি হইলেই সেটা কি হয়, ক্ষার হয়। বেশি হইলে তীব্র ক্ষার, অল্প হইলে তোমার লঘু ক্ষার। তো যে সকল ক্ষার জলীয় দ্রবণে আংশিক আয়নিত তারা হচ্ছে দুর্বল ক্ষার। তাহলে তারা কি, তীব্র ক্ষার না, তারা হচ্ছে দুর্বল ক্ষার। যেমন অ্যামোনিয়া। সবল ক্ষার জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয়, অর্থাৎ দুর্বল ক্ষারের দ্রবণে হাইড্রোক্সাইড আয়নের পরিমাণ সবল বা তীব্র ক্ষারের তুলনায় কম থাকে। তাহলে সবল ক্ষার বা তীব্র ক্ষারের সব হাইড্রোক্সিল আয়ন দ্রবীভূত, অর্থাৎ সব আয়ন ভেঙে যায়, হাইড্রোক্সাইড আয়ন তৈরি হয় সব। আর দুর্বল যেগুলো, সেগুলোর ক্ষেত্রে কি হয় না, তোমার সব আয়ন বা সব অণু ভাঙ্গে না, সব অণু ভেঙে আয়নে পরিণত হয় না। ঠিক আছে। এরপর দেখো গাঢ় অ্যাসিড এবং গাঢ় ক্ষারের ক্ষয়কারী ধর্ম। আমরা দেখছি যে অ্যাসিড তো ক্ষয় করে, ক্ষারও কি করে, ক্ষয় করে। তো যেগুলো গাঢ় সেগুলোই করে, যেগুলো তোমার গাঢ় না ওগুলো সেরকম ক্ষয় করে না। গাঢ় অ্যাসিড এবং গাঢ় ক্ষার অত্যন্ত ক্ষয়কারক পদার্থ, অত্যন্ত ক্ষয়কারক পদার্থ। এগুলো কাপড় চোপড় এবং শরীরে লাগলে ত্বক ও কাপড়কে ক্ষয় করে। যেহেতু এগুলো ক্ষয়কারক পদার্থ, এই জন্য এগুলো যদি কাপড়ে লাগে বা শরীরে লাগে তাহলে এগুলো কাপড়কে ক্ষয় করে। এই জন্য ড্যাম্পিক্সে যদি তোমরা যদি কাপড়ের মধ্যে যদি ড্যাম্পিক্স দাও, তাহলে সেটা কাপড়টা নষ্ট হয়ে যেতে পারে। একইভাবে কাপড়ে অ্যাসিড দিলে যে পুড়ে যায়, এটা তো আমরা জানি, মানুষের গায়ে অ্যাসিড নিক্ষেপের ঘটনা তোমরা শুনছো। তো এগুলো চোখে গেলে চোখ নষ্ট হয়। পানির মধ্যে গাঢ় অ্যাসিড এবং গাঢ় ক্ষার অল্প অল্প করে যোগ করে তাকে দ্রবীভূত করে লঘু দ্রবণ তৈরি করা হয়। যদি অসাবধানতা বশত কোনো গাঢ় অ্যাসিড বা গাঢ় ক্ষার শরীরে লেগে যায়, তবে সেটা কি করতে হবে, পানি দিয়ে বারবার সেই জায়গা ধুইতে হবে, এরপর শিক্ষককে জানাতে হবে।
তো বাসায় যদি লাগে তাহলে শিক্ষককে জানানোর দরকার নেই, সাধারণত এগুলো বইয়ের পড়াশোনা। তো যেহেতু এই জন্য কি করছে, মনে করছে যে তুমি ল্যাবরেটরিতে এগুলো পাবা, তার কারণ বাসায় এগুলো পাওয়ার তোমার সুযোগ নাই। ল্যাবরেটরিতে যখন স্কুলের ল্যাবরেটরিতে এগুলো পাবা তখন স্যারকে জানাবা। আর বাসায় যদি কোনোভাবে হয় তাহলে এটা ডাক্তারের কাছে যেতে হবে, তো ওইখানে আবার স্যারের কাছে যেও না। ওকে। সবল দুর্বল, সবল ও দুর্বল অ্যাসিড অথবা সবল ও দুর্বল ক্ষারের পরীক্ষা। তো কোন অ্যাসিডটি সবল এবং কোন অ্যাসিডটি দুর্বল তা পরীক্ষার মাধ্যমে জানা যায়। একটি বিকারে 50 ml লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড নাও এবং এবার এই বিকারের মধ্যে দুটি গ্রাফাইট দণ্ড এমনভাবে বসাও যেন একে অপরকে স্পর্শ না করে। এবার একটি গ্রাফাইট দণ্ডকে একটি তারের সাথে ব্যাটারির এক প্রান্তে এবং অপর গ্রাফাইট দণ্ডকে তারের সাথে বাল্বের মধ্য দিয়ে ব্যাটারির অপর প্রান্তে যুক্ত করে দাও। দেখবে বাল্বটি জ্বলে উঠেছে। এবার বাল্বটির আলোর উজ্জ্বলতার দিকে খেয়াল করো। তাহলে মানে তড়িৎ বিশ্লেষ্য তৈরি করছে তোমার অ্যাসিড দিয়ে, এখানে বিদ্যুৎ প্রবাহিত হবে, ঠিক আছে। তো যে কোনো অ্যাসিড কিন্তু তড়িৎ বিশ্লেষ্য, ক্ষারও তড়িৎ বিশ্লেষ্য, ঠিক আছে। তো যেহেতু সবল অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা সবল অ্যাসিড, তাহলে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এটা সবল মানে তীব্র, এটা সব পানিতে দ্রবীভূত হয়ে যাবে। লঘু কেন বলছে, তার কারণ পানির পরিমাণটা একটু বেশি, ঠিক আছে। তো এগুলো 100% পানিতে বিয়োজিত হয়ে যাবে, এই জন্য আলো কি হবে, অনেক বেশি উজ্জ্বল হবে, ঠিক আছে। কিন্তু যদি আরেকটা বিক্রিয়া যদি ইথানোয়িক অ্যাসিড নাও, ইথানোয়িক অ্যাসিড একটি মৃদু অ্যাসিড। এবার এই মৃদু অ্যাসিড দ্রবণের মধ্যেও দুটি গ্রাফাইট দণ্ড প্রবেশ করাও। এবার একটি গ্রাফাইট দণ্ডকে একটি তারের ব্যাটারির এক প্রান্তে এবং অপর প্রান্ত গ্রাফাইট দণ্ডকে তারের সাথে বাল্বের মধ্য দিয়ে ব্যাটারির অপর প্রান্ত যুক্ত করো। মানে একটা সার্কিট, মানে সার্কিটের মাঝখানে তোমার ওই তার সরাসরি বাল্বের সাথে যুক্ত না করে মাঝখানে কি দেওয়া হবে, ওই দ্রবণটা দেওয়া হবে। দেখবে বাল্বটি জ্বলে উঠেছে। এবার বাল্বটির আলোর উজ্জ্বলতার দিকে খেয়াল করো, তুমি দেখবা হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে দ্রবণ ছিল সেখানে বাল্বের উজ্জ্বলতা সৃষ্টি হয়েছিল, তা হবে ইথানোয়িক অ্যাসিড দ্রবণের চেয়ে কম পরিমাণ উজ্জ্বলতা সৃষ্টি করেছে। ইথানোয়িক দ্রবণ যেটা করবে ওইটার চেয়ে এটা কম করবে, ঠিক আছে। তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডে উজ্জ্বলতা বেশি হবে, ইথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে উজ্জ্বলতা কম হবে। মানে বিষয়টা হচ্ছে এইরকম যে আমরা তো সাধারণত কি করি, এখানে যদি একটা ব্যাটারি থাকে তো আমরা সাধারণত কি করি, ব্যাটারির সাথে জেনারেলি কি করি, এইভাবে বাল্ব যুক্ত করে দেই, ঠিক আছে, এইভাবে বাল্ব যুক্ত করি। তো এখানে যেটা আমরা করব সেটা হচ্ছে যে এইখানে এই এই তারটা আমরা কানেক্ট করব না, না করে আমরা এইখানে যেটা করব, একটা পাত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ নিব অথবা ইথানিক অ্যাসিডের দ্রবণ নিব। নেওয়ার পর এইখানে একটা গ্রাফাইট দণ্ড, এইখানে একটা গ্রাফাইট দণ্ড, এখানে দ্রবণ আছে, আর এই তারটা নিয়ে এসে আমরা এখানে জয়েন দিব, আর এই তারটা এখানে নিয়ে এসে এখানে জয়েন দেবো। তাহলে দেখো এই এই মানে তার এইটা কি হবে, এই যে দ্রবণটা আছে কি করবে, এটা তার হিসেবে কাজ করবে। তাহলে ইলেকট্রিসিটি, ইলেকট্রন কি করবে, এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এর মধ্যে দিয়ে, অথবা বিদ্যুৎ যদি আমরা বলি এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে বিদ্যুৎ পজিটিভ থেকে নেগেটিভ এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই যে পানির ভিতর দিয়ে এই গ্রাফাইট দণ্ড দিয়ে এইভাবে যাবে, ঠিক আছে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি নেই তাহলে বেশি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে, এই জন্য এটা উজ্জ্বল হয়ে জ্বলবে। আর যদি ইথানোয়িক অ্যাসিড নেই, ইথানোয়িক অ্যাসিড আছে CH3COO, এই অ্যাসিড যদি নেই তাহলে সেটি কি হবে, তোমার কম বিদ্যুৎ প্রবাহিত হবে এটা এবং হালকা জ্বলবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে তীব্র এবং দুর্বল অ্যাসিডের পরীক্ষা। তীব্র বা সবল অ্যাসিড জলীয় দ্রবণে মৃদু বা দুর্বল অ্যাসিড অপেক্ষা অধিক পরিমাণে H+ অর্থাৎ হাইড্রোজেন আয়ন বা প্রোটন সরবরাহ করে। অধিক পরিমাণে প্রোটন জলীয় দ্রবণে অধিক পরিমাণে বিদ্যুৎ পরিবহন করে, এজন্য বাল্বটি অধিক উজ্জ্বলতার সৃষ্টি করে। পক্ষান্তরে মৃদু অ্যাসিড জলীয় দ্রবণে তীব্র অ্যাসিড অপেক্ষা কম পরিমাণে প্রোটন অর্থাৎ H+ সরবরাহ করে। কম পরিমাণ H+ জলীয় দ্রবণে কম পরিমাণ বিদ্যুৎ পরিবহন করে, এজন্য বাল্বটি কম উজ্জ্বলতার সৃষ্টি করবে। মৃদু অ্যাসিড কম H+ উৎপন্ন করে আর তীব্র অ্যাসিড বেশি H+ বা প্রোটন উৎপন্ন করে। একইভাবে তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড আর মৃদু ক্ষার হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিয়ে পরীক্ষা করে দেখা যাবে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে বাল্বের উজ্জ্বলতা বেশি হবে। পক্ষান্তরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ
বাল্বটির উজ্জ্বলতা কম হবে। ঠিক আছে, এই পরীক্ষা থেকে প্রমাণিত হয় যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং তীব্র এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কি মৃদু ক্ষার। ঠিক আছে, এরপর পিএইচ সম্পর্কে ধারণা, এটা হচ্ছে তোমার অ্যাসিড এবং ক্ষারের যে তোমার তীব্রতা আছে সেটা পরিমাপের একটা ওয়ে বা একটা একক বলা যেতে পারে, সেটা হচ্ছে কি পিএইচ। তো পিএইচ জিনিসটা কি, এটা আমরা দেখি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা শুনেছিলাম যে তোমরা রক্তের পিএইচ জানো 7.8 বা সামথিং। ঠিক আছে, তো রক্ত হচ্ছে তোমার ক্ষারীয়। ঠিক আছে, তো কোন জলীয় দ্রবণের প্রকৃতি অম্লীয় নাকি ক্ষারীয় নাকি নিরপেক্ষ ইত্যাদি জানার জন্য পিএইচ একক ব্যবহার করা হয়। কোন দ্রবণের পিএইচ হলো ওই দ্রবণে উপস্থিত হাইড্রোজেন আয়নের অর্থাৎ প্রোটনের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম মান। এই ঋণাত্মক লগারিদম মান, আমরা জানি যে লগারিদম হচ্ছে এমন একটা মেশিন যেটা কি করে, সাধারণ লগের ক্ষেত্রে বেজ হচ্ছে 10, এই যে লগ আছে বেজ 10, এ কি করে একটা সংখ্যাকে কি করে, এখানে যদি মনে করো 100 থাকে তাহলে সে কি করে এই 100কে তার যে বেজ 10 আছে সেই 10-এর পাওয়ার আকারে সাজায় আগে। 10-এর পাওয়ার, এখানে যে লগের যে বেজ আছে এই সাধারণ লগের বেজ 10, তো সে যে কোনো সংখ্যাকে 10-এর পাওয়ার আকারে সাজায়। সাজানোর পর যে পাওয়ারটা পায় সেই পাওয়ারটাই হচ্ছে কি অ্যান্সার। তাহলে 100কে 100 লগের মধ্যে যদি 100 দেওয়া হয় তাহলে সেই বলবে এটা 2, তার কারণ লগের বেস 10, সে জানে যে 10-এর উপর 2 পাওয়ার দিলে 100 হয়, তাহলে এটা হচ্ছে 2। তো এই পিএইচ, তাহলে পিএইচটা হচ্ছে কি কোনো একটা মানে তোমার হাইড্রোজেন আয়নের যে ঘনমাত্রা থাকে তার এরকম একটা লগারিদম মান নিতে হবে, নেওয়ার পর তার উপর আবার ঋণাত্মক দিতে হবে। কেন দিতে হবে তার কারণটা আমরা নিচে দেখতেছি। তো পিএইচ লেখার সময় পিটাকে ছোট হাতের লেখা হয় আর এইচটাকেই বড় হাতের লেখা হয়, এটা বিশেষভাবে মাথায় রাখতে হবে। তো অনেক সময় আমরা কি করতে পারি, পিটা বড় হাতের দিয়ে ছোট করি এইচ, তো এটা না, বড় হাতের পি এবং ছোট হাতের পি এর একটা ডিফারেন্স আছে। ছোট হাতের পি এর এই যে এখানে একটা মাথা থাকবে আর বড় হাতের পি এর মাথা থাকবে না, বড় হাতের বরং এই দিকে মাথা থাকবে অথবা থাকবে না, এইরকম বড় হাতের পি এর এখানে কোনো মাথা থাকবে না। তো ছোট হাতের পি, পিএইচ এর ক্ষেত্রে ছোট হাতের পি নেওয়া হবে আর এইচটাই বরং হবে বড় হাতের, এবং এটা তোমার এইরকম উপরে সুপার পজিশন আকারে থাকবে। ঠিক আছে, সুপার পজিশন না, পি তো আসলে কি হয় একটু নিচেই হয়, তাই না? তো আমরা যখন ছোট হাতের পি একটু নিচেই হয়, ঠিক আছে, একটু নিচেই হয়, আর এইচটা পিএইচ নর্মালি এরকম। এটা তোমার সুপার পজিশন না, নর্মালি পাশাপাশি থাকে, পিটা ছোট হাতের এইচটা বড় হাতের। তো হাইড্রোজেন আয়ন এইটা দ্বারা ঘনমাত্রা বোঝায়, যে কোনো জিনিসের ঘনমাত্রা বোঝাতে থার্ড ব্র্যাকেট ব্যবহার হয়। ফিজিক্সে যেরকম তোমরা পড়ছিলা তোমার থার্ড ব্র্যাকেট ইউজ হয় কি হিসেবে, মাত্রা, মাত্রা বোঝাতে থার্ড ব্র্যাকেট ব্যবহার হয়। কেমিস্ট্রিতেও মাত্রা বোঝাতে থার্ড ব্র্যাকেট ব্যবহার হয়, বাট এটা ঘনমাত্রা, শুধু মাত্রা না, ঘনমাত্রা। ঠিক আছে, এখানে ঘনমাত্রা বোঝানোর জন্য থার্ড ব্র্যাকেট, ওখানে ফিজিক্সে ছিল কি শুধু মাত্রা আর কেমিস্ট্রিতে ঘন মাত্রা। ঠিক আছে, ঘনমাত্রা, ঘনমাত্রা কি জিনিস, যে একটা অ্যাসিডে কি পরিমাণ, মানে অ্যাসিড তো সাধারণত পানির সাথে যুক্ত অবস্থায় থাকে সবসময়, নইলে তো আর সেই অ্যাসিডের ধর্ম প্রকাশ করতে পারবে না। তো কি পরিমাণ পানি আছে, 1 লিটার পানিতে কি পরিমাণ হাইড্রোক্সাইড আয়ন আছে, হাইড্রোক্সাইড আয়ন আছে, এটাকেই বলা হয় কি একটা অ্যাসিডের ঘনমাত্রা। আচ্ছা আমরা দেখি এখানে এটাকে আরো বিস্তারিত আলোচনা করা আছে। তো থার্ড ব্র্যাকেট H+ দ্বারা H+ আয়নের মোলার ঘনমাত্রা বোঝায়। মোলার ঘনমাত্রা মানে হচ্ছে 1 লিটারে কত মোল হাইড্রোজেন আয়ন আছে সেটা বোঝায়। ঠিক আছে, কত মোল হাইড্রোজেন আয়ন বোঝায়, মোলার ঘনমাত্রা বলা হয়, শুধু ঘনমাত্রা না, মোলার ঘনমাত্রা। হ্যাঁ, ঘনমাত্রা ডেফিনেটলি, কিন্তু এটা মোল এককে মাপা হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে মোলার ঘনমাত্রা। তো আমরা জানি যে 1 লিটার বিশুদ্ধ যদি পানি হয় তাহলে সেখানে H+ আয়ন থাকে মাত্র 10⁻7 মোল। তাহলে 1 লিটার পানিতে কত মোল থাকে, 10⁻7 মোল হাইড্রোক্সাইড আয়ন থাকে। একইভাবে OHও থাকে কি 10⁻7 মোল, মানে যতটুকু, মানে বিশুদ্ধ পানি যদি হয় তাহলে তোমার পানির অণু, কিছু পানির অণু ভেঙে যাবে, এটা তোমার মাত্র পয়েন্ট কত পার্সেন্ট যেন পানি ভেঙে যায়, ওটা খুবই কম, 2-4% কি কত পার্সেন্ট পানি মাত্র ভাঙে। তো বিশুদ্ধ পানি
তোমার 0.00000 অর্থাৎ 6টা শূন্যর পর 18 এত% মাত্র কি হয় বিয়োজিত হয়। তাহলে এত পার্সেন্ট বিয়োজিত হলে এটা 1.8 গুণন 10⁻7 হয় আর কি, এত% মাত্র 10⁻7 এত% মাত্র বিয়োজিত হয়। তো বিয়োজিত হলে কি হবে, তো 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 যতটি, তার মানে আমরা দেখলাম যে যত এই পানি যদি ভেঙে যায় তাহলে যতটুকু কি হবে, তোমার যতটুকু H+ তৈরি হবে ঠিক ততটুকুই কি হবে OH তৈরি হবে। তাহলে তাহলে এটার ঘনমাত্রা হিসাব করে দেখা গেছে যে এটা প্রতি মোলে, যে আমরা দেখলাম যে 10⁻7 মোল, অর্থাৎ 10⁻7 মোল প্রতি লিটারে 10⁻7 মোল তোমার OH+ তৈরি হয়। আর OHও একইভাবে কি থাকবে 10⁻7 মোল হবে। এই জন্য বিশুদ্ধ পানি কি না অম্লীয় না ক্ষার, তার কারণ H+ এর ঘনমাত্রাও যা, এখানে OH এর ঘনমাত্রাও কি তাই, সমান সমান আছে 10⁻7। তাহলে কোনো একটা জিনিস যদি কি হয় তোমার, আচ্ছা তাহলে এটা, তাহলে পানির, তাহলে আমরা এবার যদি বলি যে পানির পিএইচ কত, পানির পিএইচ কত হবে, তো পানিতে আমরা পিএইচ এর সংজ্ঞা পড়লাম কি, যে পানি যে কোনো দ্রবণে H+ এর ঘনমাত্রা, H+ এর ঘনমাত্রা পার মোলে ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম মান। তাহলে মাইনাস, আমরা যদি মাইনাসটা না দিতাম তাহলে লগারিদম অফ বিশুদ্ধ পানির ক্ষেত্রে H+ এর ঘনমাত্রা কত 10⁻7। এই সাধারণ লগারিদমের বেজও হচ্ছে 10, তাহলে 10 আকারেই আছে, তাহলে হচ্ছে কি -7। আর ঋণাত্মক লগারিদম যেহেতু নিয়েছে তাহলে এখানে মানে এটাকে আরো সুন্দর দেখানোর জন্য, তখন এগুলো সবসময় মাইনাসেই আসবে, ঘনমাত্রা কখনোই প্লাস হবে না, প্রতি মোলে এগুলা মাইনাসে আসবে সবসময়, পাওয়ার মানে খুবই কম দ্রবীভূত হয়। তো এই জন্য এখানে যদি মাইনাস দিই আমরা, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে তাহলে পানির যে তাহলে পিএইচ, তাহলে বিশুদ্ধ পানির পিএইচ হইল কত 7, বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে 7। তাহলে এই কথা অর্থ হচ্ছে যে লগ, তাহলে তাহলে বিশুদ্ধ পানির পিএইচ 7 মানে বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে কত 10⁻7। কেন, তার কারণ হচ্ছে যে তোমার 10 ভিত্তিক লগ নেওয়ার পর 7 আসছে, তার মানে প্রকৃত সংখ্যা কি ছিল 10⁻7 ছিল, কিন্তু -7 কেন বলতেছি, তার কারণ লগের সামনে আবার মাইনাস ছিল, লগের সামনে আবার কি ছিল মাইনাস ছিল। তাহলে প্রকৃত মানটা কি ছিল, প্রকৃত মানটা 10⁻7 ছিল, ঠিক আছে। মানে তাহলে বিশুদ্ধ পানির পিএইচ এইভাবে 7 হয়েছে, ঠিক আছে। কিভাবে 7 হয়েছে, তাহলে ঋণাত্মক লগারিদম মান, অর্থাৎ পানির যে ঘনমাত্রা আছে সেই ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম মান নেওয়া হয়েছে। তাহলে এই লগের বেস আছে 10, 10 10 কাটা -7, আর লগের সামনে আবার কি আছে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে +7। তাহলে এটা কি হলো, পানির ঘনমাত্রা 10⁻7 না বলে যদি আমরা বলি যে পানির পিএইচ 7, তাহলে পানিতে কি পরিমাণ H+ আছে সেটা আমরা সহজে বুঝে যাব। তাহলে যেহেতু 7, তার মানে আগে আমরা কি নেব -7 নেব, যেহেতু লগারিদমের মান 7 আসে, তার মানে প্রকৃত মান 10⁻7, তার মানে লগারিদমের বেস তো 10, তার মানে 10 এর উপর 7 ছিল, 10টা বাদ দিয়ে সে 7টা নিয়েছে, বুঝতে পারছো, -7টা নিয়েছে। ওকে, তাহলে এখন যদি আমি বলি যে কথার কথা রক্তের পিএইচ, এই যে আমি একটু আগেই বলেছিলাম যে রক্তের পিএইচ হচ্ছে তোমার 7.8, তার মানে রক্তে H+ এর ঘনমাত্রা কত বলো দেখি, তাহলে 7.8, তার মানে লগের সামনে মাইনাস ছিল, তাহলে তাহলে এখানে মাইনাস হবে, প্রকৃত সংখ্যাটা মাইনাস, তাই না, এখানে মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, তার মানে এখানেও মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, তার মানে এখানে কি আসলে মাইনাস। আর লগ, সাধারণ লগ নিয়ে কি হয়েছে -7.8 হয়েছে, তার মানে তার প্রকৃত সংখ্যাটা কত 10⁻7.8। তাহলে তার কারণ কি লগে 10 ছিল, এই 10 বাদ দিয়ে, লগ তো কি করে সবসময় বেসটাকে বাদ দিয়ে শুধু মানটাকে নেয়, তার মানে প্রকৃত সংখ্যা কি ছিল 10⁻7.8 ছিল। মাইনাস কেন, আমি তো বলেছি প্লাস, তার কারণ লগের সামনে কি ছিল, অর্থাৎ মাইনাস লগ 10⁻7.8 যদি হয় তাহলে সে 10 কে বাদ দিবে, বাদ দিয়ে -7.8 নিবে, আর এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হবে, ঠিক আছে। তাহলে 7.8,
তার মানে রক্তে এইচ প্লাস আছে কত, 10 - -7.8 মোল পার লিটার। বুঝতে পারছো? তার মানে বিশুদ্ধ পানির চেয়ে এখানে কি আছে, কম আছে। বিশুদ্ধ পানি হতেই আছে কি 10⁻7, তাহলে বিশুদ্ধ পানির চেয়ে এখানে কি আছে, এইচ প্লাস এর ঘনমাত্রা কম আছে। আচ্ছা যাই হোক, এখন আমরা বইয়ে চলে আসি। তাহলে দেখো, বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে তোমার পিএইচ সমান -11 এইচ প্লাস, তাহলে এখান থেকে +7 আসলো, আমরা বুঝলাম। তৃতীয় বন্ধনীর মধ্যে কোনো আয়ন থাকলে মোলারিটি এককে সেই আয়নের ঘনমাত্রা বোঝানো হয়। তাহলে তৃতীয় বন্ধনী মানে হচ্ছে কি তার ঘনমাত্রা কোন এককে, মোলারিটি এককে, অর্থাৎ মোল পার লিটার। ঠিক আছে, কোনো জিনিসের মান, কেমিস্ট্রিতে কোনো জিনিসের মান এরকম তৃতীয় বন্ধনীতে আছে, তার মানে আমরা বুঝতে পারবো যে ওইটা কি, এই যে এখানে, ঠিক আছে, এখানে কি আছে, তৃতীয় বন্ধনীতে আছে, তার মানে আমরা বুঝবো যে 10 মানে প্রতি লিটারে এত মোল আছে। যদি বিশুদ্ধ পানিতে অ্যাসিড যোগ করা হয় তাহলে অ্যাসিড যোগের কারণে এইচ প্লাসের ঘনমাত্রা 10 গুণ বেড়ে গিয়ে যদি 10⁻⁻6 মোল হয়, তাহলে দ্রবণের ঘনমাত্রা বা পিএইচ কমে যাবে। কেন? দেখো, আমরা দেখতেছি যে এমনিতে পানিতে কি আছে, 10⁻7 মোল এইচ প্লাস আছে। তো এইখানে যদি আমরা অ্যাসিড যোগ করি, তাহলে অ্যাসিড যোগ করলে কি হবে, অ্যাসিডে থাকে এইচ প্লাস, তাহলে যদি এই, তাহলে বেড়ে যাবে। মনে করো এমন পরিমাণ অ্যাসিড যোগ করা হয়েছে যে 10 গুণ এইচ প্লাসের মান বেড়ে গেছে, তাহলে 10⁻7 ইন্টু 10⁻10, তাহলে হবে কত, 10⁻6 হবে। 10⁻6 মোল কি হবে পার লিটারে এইচ প্লাসের ঘনমাত্রা, এইচ প্লাস হয়। তাহলে এইচ প্লাস বেড়ে গেছে। এইচ প্লাস যদি বেড়ে যায় তাহলে পিএইচ এর মান বাড়বে নাকি কমবে? এইচ প্লাস এর পরিমাণ বেড়ে গেলে কিন্তু পিএইচ এর মান কমে যাবে। কেন? এখন দেখো পাওয়ারটা কি হয়ে গেছে, পাওয়ারের মান কিন্তু বেড়ে গেছে। আগে ছিল পাওয়ার -7, এখন পাওয়ার হয়ে গেছে কি -6, তাহলে পাওয়ার বেড়ে গেছে। ঋণাত্মকে যদি কোনো সংখ্যার পাওয়ার বেড়ে যায়, ধনাত্মক ওইটাকে যদি আমরা ধনাত্মক করি, তাহলে মাইনাস দেওয়ার মাধ্যমে সেটাকে আমরা কি করতেছি, ধনাত্মক করতেছি, তাহলে কিন্তু মানটা আসলে কি গেল, কমে গেল। তার মানে পিএইচ এর মান যদি 1 পরিমাণ কমে, তার মানে বুঝতে হবে এইচ প্লাস এর ঘনমাত্রা 10 গুণ বেড়ে গেছে। পিএইচ এর মান যদি 1 কমে, তাহলে এইচ প্লাস এর ঘনমাত্রা 10 গুণ বেড়ে যাবে। আবার পিএইচ এর মান যদি 1 বাড়ে, মনে করো এখানে এবার ক্ষার যুক্ত করা হয়েছে, ক্ষার যুক্ত করা হলে কিন্তু এইচ প্লাস কমে যাবে, ও এইচ বেড়ে যাবে। তখন আমরা জানি ও এইচও কি -7 আছে, এবং 10 গুণ ও এইচ করলে সেটাও কি হবে, ও এইচ হয়ে যাবে এবার 10⁻6। ঠিক আছে, আর এইচ প্লাস সেই তুলনায় কি হয়ে যাবে, কমে যাবে, সেই তুলনায় কি হবে, কমে যাবে। ওকে, তো এইভাবে কি হবে, তোমার অ্যাসিড এবং ক্ষারের পরিমাণ হিসাব করা যাবে, মানে পিএইচ এর মাধ্যমে একটা দ্রবণ অ্যাসিডীয় নাকি ক্ষারীয়। তাহলে দেখো, যদি কারো পিএইচ -7 হয়, পিএইচ যদি হয় কি -7, তাহলে বুঝতে হবে এখানে কি অ্যাসিড এবং ক্ষার, মানে পিএইচ প্লাস আর ওএস কি আছে, সমান সমান আছে, -7 যদি পিএইচ এর মান -7 এর চেয়ে কি হয়, কম হয়, না সরি, পিএইচ এর মান তো -7 হবে না, শুধু +7 হবে, তখন মাইনাস তো কি করা হয়েছে, এই মাইনাস দিয়ে তো প্লাস করা হয়ে দিয়েছে। তাহলে পিএইচ এর মান যদি 7 হয় তাহলে এটা নিউট্রাল। পিএইচ এর মান যদি 6-7 চেয়ে কম হয়, পিএইচ এর মান যদি <7 হয়, তাহলে সেটা হবে কি অম্লীয়, অর্থাৎ সেটা হবে কি অ্যাসিড, সেটা হবে কি অ্যাসিডীয়, অর্থাৎ যত কম হবে তত অ্যাসিড হবে। যদি এটা 1 হয় তাহলে এটা অনেক বেশি অ্যাসিড হবে। ঠিক আছে, আর যদি তার কারণ এখানে 1 হওয়া মানে কি 10⁻1 মোল পার লিটার হবে, তাহলে অনেক বেশি না, আগে তো ছিল 10⁻7। 1 মানে কি, পিএইচ 1 মানে কি ঘনমাত্রা 10⁻−1, আর কোথায় 10⁻−7, এখানে অনেক বেশি। কত গুণ বেশি, 6 গুণ কমে গেছে, তার মানে এখানে 600 গুণ বেড়ে গেছে, 60 গুণ বেড়ে গেছে। ওকে, আর যদি পিএইচ এর মান কি হয়, 7 এর চেয়ে বড় হয়, 7 এর চেয়ে বেশি হয়, তাহলে বুঝতে হবে এখানে তোমার কি হয়ে গেছে, অ্যাসিডের ঘনমাত্রা কমে গেছে। মনে করো 8 আছে, তাহলে 10⁻8,
তাহলে 10^7 থেকে 10^8 হয়ে গেছে, তার মানে কি এইচ প্লাসের পরিমাণ কমে গেছে, আর ওএস তো -7 আছে আগে থেকেই, তার মানে কি এবার ওএস বেশি, এইচ প্লাস 10 গুণ কম, তাহলে ওএস বেশি, তার মানে এটা কি ক্ষারীয়। তাহলে এইভাবে পিএইচ এর মান দেখে একটা অ্যাসিডীয় নাকি ক্ষারীয় বোঝা যায়। তাহলে পিএইচ এর মান যদি 7 হয় তাহলে এটা নিরপেক্ষ, আর যদি পিএইচ এর মান 7 চেয়ে কম হয় তাহলে সেটা অ্যাসিড, আর যদি পিএইচ এর মান 7 চেয়ে বেশি হয় তাহলে সেটি হচ্ছে ক্ষার। তাহলে এখন বলো দেখি, আমি বলেছিলাম যে রক্তের পিএইচ আছে 7.8 এর কাছাকাছি, তাহলে এটা রক্ত আমাদের অ্যাসিডীয় নাকি ক্ষারীয়? তাহলে রক্ত হবে কি ক্ষারীয়, ঠিক আছে। এই জন্য রক্ত হালকা পিছলা হয়। যদি বিশুদ্ধ পানির মধ্যে ক্ষার যোগ করা হয় তবে OH মাইনাস বিশুদ্ধ পানির H প্লাসের সাথে বিক্রিয়া করে ওই দ্রবণে বিশুদ্ধ পানির H প্লাসের সংখ্যা কমে যাবে। তাহলে OH যদি ক্ষার যোগ করা হয় তাহলে H প্লাসের পরিমাণ কমে যাবে। ক্ষার যোগ করা হলে কি হবে? H প্লাসের পরিমাণ কমে যাবে। কেন কমে যাবে? কারণ ক্ষারের মধ্যে কি আছে? ক্ষারের মধ্যে OH আছে। তাহলে এই অতিরিক্ত যে OH গুলো আসবে সেগুলো কি হবে? H প্লাসের সাথে বিক্রিয়া করে H প্লাস কমায় দিবে, তার মানে তুলনামূলকভাবে H প্লাস বেড়ে যাবে। আমি তো আগেই বললাম, তাহলে তুলনামূলকভাবে H প্লাসের পরিমাণ বেড়ে যাবে, সরি OH এর মান বেড়ে যাবে আর H প্লাসের মান কমে যাবে। আর H প্লাসের মান কমে যাওয়া মানে 10^-7 এর চেয়ে কি হবে? 10^-8 -9 মাইনাস এগুলো 7 পয়েন্ট সামথিং এরকম হবে, অর্থাৎ পাওয়ার বেড়ে যাবে। আর পাওয়ার যদি বেড়ে যায় সেক্ষেত্রে পিএইচ এর মান কি হবে যাবে? পাওয়ার মানে পাওয়ার কমে যাবে আর কি। 10^-8 মানে কি পাওয়ার কমে গেল, -8 হইল। মাইনাস তো ছোট সংখ্যা, -7 বড় না -8 বড়? -7 বড়, -8 ছোট হয়ে গেল। কিন্তু যখন এটাকে পজিটিভ বানায় ফেলবো তখন এটা কিন্তু হয়ে গেল বড়, তখন পিএইচ এর মান 7 চেয়ে বেশি হইলো, তার মানে H প্লাস এর মান কমে গেছে, ঠিক আছে। অর্থাৎ তখন এটা ক্ষারীয়। যেমন পানির মধ্যে যদি আমরা কি করি, পানির মধ্যে ক্ষার যোগ করার কারণে যদি H প্লাসের সংখ্যা কমে গিয়ে প্রতি লিটারে 10^10 মোল হয় তবে পিএইচ হয়ে যাবে কত? এই যে এটা +10 হবে, ঠিক আছে। তাহলে পিএইচ এর মান +10, কথার অর্থ হচ্ছে এখানে পিএইচ এর ঘনমাত্রা 10^-10 মোল পার লিটার, ঠিক আছে। অথবা থার্ড ব্র্যাকেট দিলে হবে, তখন এটা লেখার দরকার নাই, ঠিক আছে। তাহলে ঘনমাত্রা তোমার পিএইচ যত হবে প্রকৃত ঘনমাত্রা হবে 10^- তত, ঠিক আছে। তো নর্মালে থাকে -7 নিরপেক্ষতে, আর এখানে তার চেয়ে কি আছে অনেক বেশি কমে গেছে না? 10^-7 আর 10^-10, তাহলে কত গুণ কমে গেছে? 300 গুণ, 3 গুণ 3 30 গুণ কমে গেছে নাকি? হ্যাঁ, 10^3 300 গুণ কমে গেছে, ঠিক আছে। 300 গুণ কমে গেছে, তার মানে এটা কি অনেক অনেক কমে গেছে, তার মানে এটা ক্ষার হয়ে গেছে, এটার অ্যাসিড নেই। অর্থাৎ পিএইচ এর মান 7 থেকে বেড়ে যাবে, অর্থাৎ ক্ষারীয় দ্রবণে পিএইচ এর মান 7 এর চেয়ে বেশি হবে। তাহলে ক্ষারীয় দ্রবণে কি হবে? পিএইচ এর মান 7 এর চেয়ে বেশি হবে। তো পিএইচ এর মান 7 হওয়ার অর্থ হচ্ছে এটি ক্ষারও না আবার অ্যাসিডও না, মানে নিরপেক্ষ দ্রবণ। যদি কোনো দ্রবণের পিএইচ মান 7 থেকে কম হয় তাহলে সেটি দ্রবণটি হবে অ্যাসিডিক, তাহলে 7 এর চেয়ে কম হলে অ্যাসিডিক, এবং যদি কোনো দ্রবণের মান পিএইচ এর মান 7 থেকে বেশি হয় তাহলে দ্রবণটি হচ্ছে ক্ষারীয়। মেইনলি এখানে মেইন কথাটা বলে দেওয়া আছে, ঠিক আছে। এরপর হচ্ছে পিএইচ এর পরিমাপ। পিএইচ কিভাবে পরিমাপ করা হয়? এখানে একটা পিএইচ, যদিও এখন ডিজিটাল স্কেল আসছে, কিন্তু এখানে আগে ডিজিটাল স্কেল না দিয়ে এরকম তোমার বর্ণ কালার দিয়ে বোঝানো হয়তো। আগে লিটমাস পেপার কি করা হয়তো পানিতে দেওয়া হয়তো, কোনো একটা দ্রবণের মধ্যে লিটমাস পেপার চুবানো হয়তো। যদি সেটা পিওর, যদি লিটমাস পেপারের এই কালার, আচ্ছা আমরা পড়ি আগে তাহলে বুঝতে পারবো। পিএইচ স্কেল, এটা হচ্ছে পিএইচ স্কেল, এখানে বিভিন্ন কালারের কোড দেওয়া আছে। আস্তে আস্তে তোমার সবচেয়ে লাল, অম্লীয় হচ্ছে লাল, আর এটা হচ্ছে কি ক্ষারীয় হচ্ছে কি নীল বা বেগুনি, ঠিক আছে। এটা ইন্ডিকেটর। তো যদিও অঙ্কের হিসাবে পিএইচ এর মান ঋণাত্মক থেকে শুরু করে যে কোনো ধনাত্মক সংখ্যা হওয়া সম্ভব, কিন্তু বাস্তব বা ব্যবহারিক ক্ষেত্রে পিএইচ এর মান 0 থেকে 14 পর্যন্ত বিবেচনা করা হয়। তাহলে মানে
থিওরিটিক্যালি এটার মান কি হওয়া, সব যে কোনো মান হওয়া সম্ভব। তার মানে কি, তার কারণ আমরা জানি যে লগের অঙ্ক যদি তোমরা করে থাকো তাহলে লগ 10 হইলে এখানে যদি আমরা কি যে কোনো হইতে পারে, 10 ইনভার্স যদি -2 হয়, 10 ইনভার্স কথার কথা 10 ইনভার্স +2 আছে, তাহলে পিএইচ এর মান, পিএইচ তো মাইনাস আছে, তাহলে এখানে কি হবে -2 হবে। কিন্তু বাস্তবে যে যৌগগুলো পাওয়া যায় সেগুলোর ক্ষেত্রে এটা কখনোই কি হয় না, তোমার পজিটিভ নেগেটিভ সংখ্যা হয় না। তার কারণ কোনো দ্রবণেতেই এইচ প্লাসের ঘনমাত্রা সাধারণত তোমার সর্বোচ্চ যেটা হয় 1 হইতে পারে, 1 মোল হইতে পারে, সর্বোচ্চ কত হয় প্রতি লিটারে 1 মোল হতে পারে, 10 পাওয়ার 0। কিন্তু এইরকম কখনো হয় না 10 স্কয়ার মোল, 100 মোল, 200 মোল প্রতি লিটারে, এগুলো কখনো হয় না। সর্বোচ্চ মোলার দ্রবণ হচ্ছে 1 মোলার দ্রবণ, অর্থাৎ 1 লিটারে 1 মোল থাকে, এটাই হচ্ছে কি সর্বোচ্চ বাস্তব লাইফে। কিন্তু এমনিতে বেশি হইতে পারে, 1 লিটারে কি হইতে পারে 2 মোল, 3 মোল, 4 মোল, 100 মোল, 10, এটা থিওরিটিক্যালি হইতে পারে, কিন্তু বাস্তবে কোনো দ্রবণে সর্বোচ্চ হয় 1 মোল। 1 মোল মানে হচ্ছে 10 পাওয়ার 0। তাহলে সেক্ষেত্রে বাকি এর চেয়ে কম, 10 পাওয়ার -1, 10 পাওয়ার -2, এর চেয়ে কম হয় জেনারেলি, কিন্তু বেশি হয় না। ওই দিক থেকে বিবেচনা করলে পিএইচ এর মান 0 থেকে শুরু করে 1, 2, 3, 4 এরকম করে সর্বোচ্চ 14 পর্যন্ত হইতে পারে, এর বেশি হয় না। ঠিক আছে, মানে এটা পানির সাথে তুলনা করা হয়, তো মানে পানির সাথে যেহেতু হিসাব করা হয়, হয় পানির সমস্ত এইচ প্লাস কি করবে, কোনো ক্ষারের সাথে বিক্রিয়া করে সব এইচ প্লাস নাই হয়ে যাবে, সেক্ষেত্রে কত হচ্ছে 1 হয়ে যাচ্ছে, মানে 0 হয়ে যাচ্ছে সেক্ষেত্রে পিএইচ এর মান, অথবা কি হয়ে যাবে সমস্ত ওএইচ এইচ প্লাস এর সমান হয়ে যাবে। তো এই জন্য পানির সাথে হিসাব করা হয়, তো এই জন্য এটা 0 থেকে 14 মধ্যেই থাকে, এর বেশি হয় না, এর কমও হয় না। তো এটা মাথায় রাখবা যে বাস্তব জীবনে পিএইচ এর মান 0 থেকে 14 পর্যন্তই হয়। নিরপেক্ষ কোনো দ্রবণের পিএইচ এর মান 7, তোমরা দেখেছো কোনো অ্যাসিড দ্রবণে পিএইচ এর মান 7 এর চেয়ে কম, অপরদিকে যে কোনো ক্ষারের দ্রবণের পিএইচ এর মান 7 এর চেয়ে বেশি, ক্ষারের 7 এর চেয়ে বেশি। এই স্কেলের সবচেয়ে শক্তিশালী অ্যাসিডের পিএইচ এর মান হচ্ছে 0 এবং সবচেয়ে শক্তিশালী ক্ষারের পিএইচ এর মান হবে 14। তাহলে সবচেয়ে শক্তিশালী যে অ্যাসিড তার পিএইচ এর মান কত হবে 10 হবে, অর্থাৎ তার ঘনমাত্রা কত 1 মোলার, কত 1 মোলার দ্রবণ, সে কত 1 মোলার, তার কারণ কি 10 পাওয়ার 0 মানে হচ্ছে 1, 10 পাওয়ার -0 যদিও 1, ঠিক আছে, 1 মোলার দ্রবণ, যেটা 1 মোলার দ্রবণটাই হচ্ছে কি সবচেয়ে শক্তিশালী। আর পিএইচ এর মান 14 মানে হচ্ছে ওখানে এইচ প্লাস এর ঘনমাত্রা 10 ইনভার্স -14, ঠিক আছে। তো সেক্ষেত্রে ওরা হাইড্রোজেন ওএইচ এর ঘনমাত্রা 1, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, পিওএইচ বলেও একটা কথা আছে। এখন পিএইচ পরিমাপন পদ্ধতি, দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা থেকে কিভাবে পিএইচ হিসাব করতে হয় সেটা তোমরা জেনেছো, মানে পিএইচ এর হিসাব ঋণাত্মক লগারিদম মান। এখন পরীক্ষার মাধ্যমে কোনো দ্রবণের পিএইচ কিভাবে পরিমাপ করা হয় সেটা জানবে। পিএইচ এর মান পরিমাপের জন্য ইউনিভার্সাল নির্দেশক ব্যবহার করা হয়। পিএইচ পেপার, ওই যে যেটা আমরা কালার দেখলাম, পিএইচ পেপার, পিএইচ মিটার, দুইটা, এটা হচ্ছে ডিজিটাল, পিএইচ মিটার হচ্ছে ডিজিটাল। এটা তোমার যে কোনো একটা দ্রবণ, এই মিটারে কি থাকে, একটা নব থাকে, এই নবটা যদি কোনো দ্রবণের মধ্যে দেওয়া হয় বা ওখানে একটা দ্রবণ কয়েক ফোঁটা দ্রবণ দেওয়ার মতো একটা জায়গা থাকে, ওখানে যদি এই দ্রবণটা দেওয়া হয় তাহলে সে তার পিএইচ মেপে দেয়। এটাতে কোনো কাজকর্ম নেই, এটা সব ইলেকট্রিক্যাল যন্ত্রের মাধ্যমে হয়ে যায়, মানে ডিজিটাল আর কি। আর যেটা পিএইচ পেপার, যেটা তোমার না ইউনিভার্সাল নির্দেশক, যেটা ওই যে কালার, যেটা ওইটা দিয়ে তোমার কালার মিলাইতে হয়, ঠিক আছে, কালার মিলিয়ে মিলিয়ে দেখতে হয়, এটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, ঠিক আছে। যদি একটা দ্রবণ তোমার ইউনিভার্সাল ইন্ডিকেটর, যে এক ধরনের পদার্থ আছে, কাগজ আছে, সেই কাগজে আগে কি করা হয়, দ্রবণটা দেওয়া হয়, এবং ওই কাগজের কালারটা কেমন হবে সেই কালারের উপর নির্ভর করে এটা হবে। যদি খুব বেশি লাল হয় তাহলে বুঝতে হবে এটা কি, এইটা এসিডিও, তাহলে এটা হবে কি একদম এসিডিও। আর যদি একদম বেগুনি কালার বা নীল কালার ধারণ করে তাহলে সেটি হবে তোমার ক্ষারীয়।
আর যদি একদম পিওর সবুজ কালার ধারণ করে তাহলে বুঝতে হবে এটা নিরপেক্ষ। পিওর সবুজ কালার ধারণ করলে এটা নিরপেক্ষ। এরপর যত বেশি কি হবে, সবুজ থেকে আস্তে আস্তে এই যে হালকা সবুজ, তারপর এরকম হলুদ, তারপর গাঢ় গাঢ় হলুদ, তারপর লালচে হলুদ, আরো লালচে হলুদ, আরো লাল, এরকম করে এইদিকে যাবে কি অ্যাসিড। আর এইদিকে যত সবুজ থেকে আরো হালকা সবুজ, এরকম করতে করতে নীলের দিকে বেগুনির দিকে যাবে আস্তে আস্তে যত হবে। এই কালার, যেমন মনে করো কালার যদি এটার সাথে মেলে তাহলে তার পিএইচ হবে 9, অর্থাৎ সেটি হবে কি একটা ক্ষার। তার H+ এর ঘনমাত্রা 10⁻⁹। এখানে যদি 11 হয় তাহলে এর ঘনমাত্রা 10⁻11, ঠিক আছে। আর এখানে যদি থাকে তাহলে এর H+ এর ঘনমাত্রা কত, 10⁻²। বুঝতে হবে। তো এগুলো এদিকে আছে অ্যাসিডীয়, এদিকে আছে ক্ষারীয়। তো এইভাবে ইউনিভার্সাল নির্দেশকের মাধ্যমে নির্ণয় করা যায়। বিভিন্ন অ্যাসিড ক্ষার নির্দেশকের মিশ্রণ হলো ইউনিভার্সাল নির্দেশক। ভিন্ন ভিন্ন পিএইচ মানের দ্রবণে ইউনিভার্সাল নির্দেশক ভিন্ন ভিন্ন বর্ণ প্রদান করে। কোনো দ্রবণের জন্য ইউনিভার্সাল নির্দেশক কোন বর্ণ ধারণ করবে তা বোঝার জন্য একটি চার্ট রয়েছে। এই চার্টকে ইউনিভার্সাল নির্দেশক কালার চার্ট বলে। কোনো দ্রবণে কয়েক ফোঁটা ইউনিভার্সাল নির্দেশক, এটা কাগজ না ইউনিভার্সাল নির্দেশক, এটা ইউনিভার্সাল নির্দেশক। ওই যে এইটা হচ্ছে একটা চার্ট, এই কাগজে একটা কি থাকবে, এই চার্ট লেখা থাকবে। আর ইউনিভার্সাল নির্দেশক হচ্ছে একটা দ্রবণ। ওই দ্রবণটা কি করা হবে, তোমার আমরা যে জিনিসের পিএইচ মাপতে চাই তার মধ্যে ওই ইউনিভার্সাল নির্দেশক যেটা আছে সেটা কি করতে হবে, অ্যাড করতে হবে। ইউনিভার্সাল নির্দেশকটা অ্যাড করতে হবে। তাহলে আমাদের যে দ্রবণটা আছে সেই দ্রবণটার কালার কি হবে, এই কালারগুলোর যে কোনো একটার মতো হবে। এই কালারগুলোর যে কোনো একটার মতো হবে, যার সাথে মিলবে পিএইচ এর মান হবে তার মতো। পিএইচ এর মান হবে কি তার মতো, ঠিক আছে। তো ইউনিভার্সাল নির্দেশক সাধারণত মিথাইল ব্লু, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ব্রোমোথাইল ব্লু, ফিনফথেলিন, এগুলো অনেক ধরনের কিছু জটিল যৌগ আছে। এই যৌগগুলোর মিশ্রণে তৈরি করা হয়। এগুলো তোমাদের জানার দরকার নাই, তোমরা এটা ইন্টারনেটে সার্চ দিলে পাবা। এরপর আছে আর একটা আছে পিএইচ পেপার। অজানা পিএইচ মানের দ্রবণের পিএইচ মান জানার জন্য পিএইচ পেপার ব্যবহার করা হয়। কোনো দ্রবণের মধ্যে এক টুকরা পিএইচ পেপার যোগ করলে পেপারের বর্ণের পরিবর্তন ঘটে। দ্রবণে কত পিএইচ মানের পিএইচ পেপারের বর্ণ কিরূপ হবে তার জন্য একটি স্ট্যান্ডার্ড কালার চার্ট আছে। এই চার্টের সাথে দ্রবণের পিএইচ পেপারের বর্ণ দেখে অজানা দ্রবণের পিএইচ নির্ণয় করা যায়। ওইটার মতোই পিএইচ পেপার দেওয়া হলো আগে একটা নির্দিষ্ট পিএইচ পেপার। তো ওই পিএইচ পেপারটা কত পিএইচ এর জন্য কি পরিমাণ কালার হবে ধারণ করবে এটা আগে থেকে পরীক্ষা করে একটা চার্ট তৈরি করা থাকে এইরকম। তো ওই চার্টের সাথে মিলিয়ে কি করা হয়, মাপা হয় যে ওর পিএইচ কত হবে। এগুলো সবগুলো হচ্ছে তোমার অ্যানালগ পদ্ধতি। আর একটা হচ্ছে পিএইচ মিটার, এটা হচ্ছে ডিজিটাল পদ্ধতি। অজানা দ্রবণের পিএইচ মান জানার জন্য পিএইচ মিটার ব্যবহার করা হয়। পিএইচ মিটারের ইলেকট্রোডকে অজানা দ্রবণে ডুবিয়ে পিএইচ মিটারের ডিজিটাল ডিসপ্লে থেকে সরাসরি পিএইচ মান জানা যায়। এটা সবচেয়ে ইজি। এই যে এটা হচ্ছে ইলেকট্রোড, এইটাকে কি করা হয়, যে দ্রবণের আমরা পিএইচ নির্ণয় করতে চাই তার মধ্যে এইটা ডুবিয়ে দিতে হয়, ঠিক আছে। তাহলে এই ডিসপ্লেতে কি করা হবে, পিএইচ এর মান এই যে চলে আসবে, ঠিক আছে। পিএইচ এর মান এখানে এই যে এখানে চলে আসছে, ঠিক আছে। পিএইচ এর মান এখানে চলে আসবে, ঠিক আছে। মানে 4.5। এইটা হচ্ছে তোমার বিভিন্ন ধরনের লিটমাস, লাল লিটমাস পেপার, নীল লিটমাস পেপার, ওকে। এরপর দেখো লিটমাস পেপার জিনিসটা কি। মোটামুটি ভাবে পিএইচ অনুমান করার জন্য সস্তা এবং সহজলভ্য লিটমাস পেপার ব্যবহার করা যায়। দ্রবণের পিএইচ 7 থেকে কম হলে লিটমাস পেপার লাল হবে, আর 7 থেকে বেশি হলে অর্থাৎ ক্ষারীয় হলে সেটা নীল হবে। এটা আমরা আগে থেকেই জানি, এটা মাথায় রাখবা। তাহলে যদি নীল লাল হয়ে যায়, অম্ল করে লাল, লাল হলে পিএইচ এর মান 7-এর চেয়ে কম হবে। আর যদি নীল হয় তাহলে বুঝবো আমরা পিএইচ এর মান 7-এর চেয়ে বেশি। পিএইচ এর গুরুত্ব, বাস্তব জীবনে পিএইচ এর গুরুত্ব। পিএইচ এর মান দেখে মূলত কি করা যায়, একটা দ্রবণ অ্যাসিডীয় নাকি ক্ষারীয় সহজে বোঝা যায়, ঠিক আছে। যদি সরাসরি আমরা ঘনমাত্রা থেকে মাপতাম তাহলে এটা আমাদের জন্য অনেক কি হইতো, জটিল হইতো। এবং তুলনা করাটাও কি হইতো, যারা কম, মানে এটা একটুখানি কঠিন হয়ে যায়, কারণ কি জটিল সংখ্যা এগুলো পাওয়ার আছে, ঋণাত্মক আবার, ঠিক আছে। সেক্ষেত্রে পিএইচ করে দিলে এটা খুব ইজিলি পরিমাপ করা যাচ্ছে। 1 2 3 4 1 থেকে 0 থেকে 14-এর মধ্যে আছে। এটা তুলনা করাও সহজ, পরিমাপ করাও সহজ, মনে রাখাও সহজ। তো এই পিএইচ এর গুরুত্ব, অর্থাৎ
অ্যাসিড এবং ক্ষার যেহেতু আমরা পরিমাপ করতে পারি, সেটা থেকে পিএইচ এর গুরুত্ব আমরা বুঝতে পারবো, অর্থাৎ পিএইচ দেখেই আমরা বুঝতে পারবো যে এটা অ্যাসিড নাকি ক্ষারীয়। কৃষিক্ষেত্রে জীবদেহে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ায় প্রসাধনী ব্যবহারে পিএইচ এর গুরুত্ব অপরিসীম। আসলে পিএইচ এই লেখাটা এই জিনিসটা স্পেসিফিক কোনো গুরুত্ব নাই, পিএইচ দিয়ে তার অ্যাসিডিটি এবং মানে সেটা অ্যাসিডিও নাকি ক্ষারীয়, কতটুকু তীব্র কতটুকু এটা বোঝা যায়, এই অর্থে পিএইচটা গুরুত্বপূর্ণ। কৃষিতে পিএইচ এর মান গুরুত্ব অপরিসীম। উদ্ভিদ তার শরীরের পুষ্টির জন্য মাটি থেকে বিভিন্ন আয়ন এবং পানি শোষণ করে, এর জন্য মাটির পিএইচ এর মান 6 থেকে 8 এর মধ্যে হলে ভালো হয়। তাহলে 6 থেকে 8 মানে কি, মানে বোঝা যাচ্ছে এখানে 6 থেকে 8 মানে কি, যদি 7 হয় অর্থাৎ এটা নিরপেক্ষ হইলে কি বেস্ট, এটা কি নিরপেক্ষ হইলে বেস্ট। তবে যদি নিরপেক্ষ তো একদম পসিবল না, কখনো কখনো কি হয় এটা এসিডিও হয়ে যায়, কখনো কখনো অম্লীয় হয়ে যায়। তবে এসিডিও হলেও যেন এটা কি হয় 6-এর চেয়ে কম না হয়, এবং অম্লীয় যদি হয় তাহলে সেটি যেন 8-এর চেয়ে বেশি না হয়। তাহলে মোটামুটি এটা কি মানে নিরপেক্ষ হওয়াটাই কি বেটার। 6 থেকে 8 স্বাদ হইলে বেস্ট, 6 থেকে 8। যদি সেটা এসিডিও হয়েই থাকে তাহলে সেটা যেন 6 হয়, এবং যেটা যদি ক্ষারীয় হয়েই থাকে তাহলে সেটা যেন 8 হয়। মানে 8 হইলে তো 8-এর চেয়ে বেশি হলে অধিক ক্ষারীয় হয়ে যাবে, সেটাও যেমন মাটির জন্য উদ্ভিদের জন্য খারাপ, একইভাবে যদি অম্লীয় হয় তাহলে সেটা যদি 6-এর চেয়ে কম হয়ে যায় সেটিও মাটির জন্য খারাপ। আবার মাটির পিএইচ এর মান যদি 3 থেকে 10-এর বেশি হয়, যে 3 মানে এটা যে বেস্ট এটা। আর যদি 6 থেকে এসিডিও হয় তাহলে 6 থেকে কমতে 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 এটা মাটির জন্য খারাপ। কিন্তু যদি 3-এর চেয়ে কম হয়, অর্থাৎ এসিডিটি যদি অনেক বেড়ে যায়, অর্থাৎ H+ এর ঘনমাত্রা 10⁻7, কোথায় ছিল বিশুদ্ধ পানিতে H+, H-7, আর এখানে কোথায় হয়ে গেছে 10⁻⁻7, মানে অনেক কমে গেছে, অর্থাৎ প্রচুর অ্যাসিডিটি এটা। একইভাবে যদি 10-এর চেয়ে বেশি হয় তাহলে এটা অধিক ক্ষারীয় হয়ে গেল, অত্যধিক ক্ষারীয় হয় তাহলে এটা তোমার মাটির উপকারী অণুজীবগুলো মারা যাবে, এবং এটা অনেক এই মাটিটা অত বেশি উর্বর হবে না। মাটির পিএইচ এর মান কমে গেলে পরিমাণ মতো চুন ব্যবহার করে এটা ব্যবহার করে। পিএইচ এর মান যদি কমে যায়, অর্থাৎ এটা যদি অ্যাসিড বেশি হয়ে যায় তখন ক্ষার দেওয়া হয়। অ্যাসিডিটি বেড়ে গেলে পিএইচ এর মান বেড়ে যাওয়া মানে, পিএইচ এর মান কমে যাওয়া মানে কি অ্যাসিডিটি বেড়ে যাওয়া। পিএইচ কম মানে কি অ্যাসিড বেশি, ফলে এই যে ক্যালসিয়াম অক্সাইড আমরা ক্ষার পড়ছি, ক্ষারক, এটা ক্ষারক, ক্ষার তো না ক্ষারক, তো এই ক্ষারক যোগ করে তার কি করা হয় পিএইচ এর মান কমিয়ে দেওয়া হয়, অর্থাৎ ক্ষারীয় করা হয় জিনিসটাকে। আবার যদি পিএইচ এর মান কমে বেড়ে যায়, পিএইচ এর মান বেড়ে গেলে কি হয় এটা ক্ষারীয় হয়, তখন এর ক্ষারত্ব কমানোর জন্য, এর অ্যাসিডিটি ফিরিয়ে নিয়ে আসার জন্য অ্যামোনিয়াম সালফেট লবণ ব্যবহার করা হয়। লবণ আমরা জানি লবণ এবং ক্ষার কি করে নিজের সাথে বিক্রিয়া করে, এই অ্যামোনিয়াম কি করে বিক্রিয়া করে, তার মানে কি হলো ক্ষার ওই তোমার, এবং সেটা প্রেসিপিটেশন হয়ে ক্ষারটা পড়ে যায়, প্রেসিপিটেশন হয়ে যে অ্যামোনিয়াম ফসফেট, তাহলে কি হবে ওই ওএইচটা কি হয়ে যাবে অ্যামোনিয়াম, যদি যোগ করি তাহলে কি হবে অ্যামোনিয়াম, এই যে এটা এটা প্রেসিপিটেশন আকারে নিচের দিকে পড়ে যাবে, ঠিক আছে, এটা প্রেসিপিটেশন আকারে নিচের দিকে পড়ে যাবে। অ্যামোনিয়াম সালফেট যদি ব্যবহার করি তাহলে এটা নিচের দিকে পড়ে যাবে, বা অ্যামোনিয়া গ্যাস হয়ে উড়ে যাবে। অ্যামোনিয়া ব্যবহার করলে অ্যামোনিয়া গ্যাস হয়ে উড়ে যাবে, প্রেসিপিটেশন পড়বে না, অ্যামোনিয়া গ্যাস হয়ে উড়ে যাবে, এবং ওয়েস্টটা পানি হয়ে যাবে, ওয়েস্টটা কি হয়ে যাবে পানি হয়ে যাবে। তখন আমরা অ্যামোনিয়ার ক্ষেত্রে বিক্রিয়া দেখেছি যে অ্যামোনিয়া যখন কি করে, অ্যামোনিয়াম ক্লোরাইড বা অ্যামোনিয়াম সালফেট যে লবণই হোক, আমরা ক্লোরাইডেরটা দেখেছি, এটা যখন তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে আমরা দেখেছি কি এখানে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়, এখানে 4 হবে, আর কি হয় এখানে পানি উৎপন্ন হয়, ঠিক আছে, অ্যামোনিয়া গ্যাস পানি উৎপন্ন হয়, আর এখানে কি হয় সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি হয়। তাহলে এই কয়েকটা জিনিস তৈরি হয়ে গেল, তাহলে কি হলো ওএইচ এর পরিমাণটা এই যে কমে গেল, ঠিক আছে, এই যে ওএইচ, এখানে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে না অন্য হাইড্রোক্সাইড থাকে, ঠিক আছে, ক্ষারীয় হইলে তো অন্য হাইড্রোক্সাইড থাকবে, তো এই ওএইচটা কি হবে, আমি উদাহরণ হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি, তাহলে যাই হোক এই ওএইচটা কি হবে পানিতে পরিণত হবে, ঠিক আছে, এই ওএইচটা পানিতে পরিণত হয়ে তোমার ওএইচ এর পরিমাণটা কমাই দিবে, ঠিক আছে। আমরা উপরে বিক্রিয়াগুলো দেখলাম। তো এইভাবে পিএইচ, তাহলে পিএইচ এর মান বাড়ানোর জন্য ক্যালসিয়াম অক্সাইড বা চুন ব্যবহার করতে হয়, আর পিএইচ এর মান যদি কমাইতে হয় অর্থাৎ অ্যাসিডিটি বাড়াইতে হয় তাহলে লবণ যোগ করতে হয়, ঠিক আছে, অ্যামোনিয়াম সালফেট বা অ্যামোনিয়াম ফসফেট এই লবণগুলো যোগ করতে হয়। জীবদেহে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ায় পিএইচ এর গুরুত্ব আছে। শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে,
তার জন্য শরীরের বিভিন্ন অঙ্গে বিভিন্ন পিএইচ এর মানের প্রয়োজন হয়। যেমন আমরা দেখেছি রক্তের পিএইচ কত, 7.8 পাশের ছকে উল্লেখ করা হলো। এখানে দেখো কিছু কিছু জিনিসের পিএইচ দেওয়া আছে। এই যে রক্তের, হ্যাঁ 7.8 আমি একটু বেশি বলে ফেলেছি, আমি আইডিয়াতে বলেছি এই যে এটা, তার মানে 7-এর চেয়ে বেশি আর কি এসিডিও। এটা 7.43, 7.8 না। পাকস্থলী হচ্ছে 1, তার মানে পাকস্থলীটা হচ্ছে একদম নিরপেক্ষ। পাকস্থলী কি একদম নিরপেক্ষ, তবে হজম হওয়ার সময় এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হয়। মানুষের ত্বকটা হচ্ছে মোটামুটি, দেখো মানুষের ত্বক কিন্তু এসিডিও, বুঝতেই পারতেছো, এটা 7-এর চেয়ে অনেক কম, তাহলে মানুষের ত্বক অনেক বেশি এসিডিও। মূত্র হচ্ছে এসিডিও, মূত্র কি হালকা এসিডিও, এটা 6, মূত্র হচ্ছে হালকা এসিডিও। আর রক্ত এবং অগ্নাশয় রস এগুলো হচ্ছে হালকা ক্ষারীয়। অগ্নাশয় রসটা বেশি ক্ষারীয় যেহেতু 7-এর চেয়ে বেশি, 8.1। আর রক্তটা হচ্ছে হালকা ক্ষারীয়, 7.43, হালকা ক্ষারীয়। ঠিক আছে, তো তাহলে এখন দেখো এখান থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস বোঝা গেল। তো ত্বকের খারত্ব, যেহেতু ত্বকটা হচ্ছে হালকা অম্লীয়, তাই না? এখন ত্বকের যে তোমার যে ক্রিমগুলো আছে, সেই ক্রিমগুলো যদি বেশি ক্ষারীয় হয়ে যায় বা বেশি অম্লীয় হয়ে যায় এটার চেয়ে, তাহলে কিন্তু এটা কি করবে না, কাজ করবে না। এই জন্য প্রসাধন শিল্পে পিএইচ এর মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো মানুষের ত্বক পরিষ্কার করতে, ত্বকের সৌন্দর্য রক্ষায়, চুল পরিষ্কার করতে এবং বিভিন্ন কাজে প্রসাধনী ব্যবহার করা হয়। ত্বকের পিএইচ 4.8 থেকে 5.5 এর মধ্যে থাকলে ত্বক অম্লীয় প্রকৃতির, যা ত্বকের জীবাণুর আক্রমণ বা বংশবৃদ্ধি প্রতিরোধ করে। তাহলে ত্বক হচ্ছে আমাদের অম্লীয় প্রকৃতির 4.8 থেকে 4.55 পর্যন্ত। তাহলে একটু অম্লীয় হওয়ার কারণে ত্বকে যে বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস আক্রমণ করে, মানে আমাদের ম্যাক্সিমাম রোগ জীবাণু কিন্তু ত্বকের ভিতর দিয়েই কি শরীরে প্রবেশ করে। নাক নিঃশ্বাসের সাহায্যে কিছু ঢোকে, আর খাবারের মাধ্যমে কিছু ঢোকে, আর বাদ বাকি কিন্তু তোমার ত্বকের মাধ্যমে হয়। তো সেক্ষেত্রে ত্বকের পিএইচ এসিডিও, এরা পিএইচ কম, 7-এর চেয়ে কম। তো এসিডিও তাই আমাদের কি হয়, তোমার যে জীবাণুগুলো আছে সেগুলো মারা যায়। তাই প্রসাধনীর জন্য এমন করা যাবে না যেটা কি হয়, যার যার পিএইচ এর মান 4.8 থেকে 4.5 এর চেয়ে কি 4.5 মানে 5.5 এর চেয়ে বেশি, মানে এটা চেয়ে বেশি না, এটা চেয়ে কম না হয়। কিছু কিছু প্রসাধনী আছে যেগুলো মানুষকে ইনস্ট্যান্ট কি করে, ওরা ফর্সা করে, তো ওগুলো মূলত অধিক ক্ষারীয় হয় ওগুলোর, বা অনেক সময় অধিক অ্যাসিডীয় হয়, যে আমাদের ত্বকের উপরের অংশ মূলত এগুলো ক্ষার বেশি থাকে, অনেক বেশি ক্ষারীয় হয়, উপরের অংশটা একদম পুড়ে দেয়, ছিলে দেয়, দিয়ে একটা ফর্সা ত্বক বের করে। কিন্তু এটা কি হয়, আমাদের শরীরের জন্য খুবই খারাপ। ঠিক আছে, তো ইনস্ট্যান্ট ফর্সা করলেও এটা আসলে কি শরীরকে আলটিমেটলি কি করে, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণ এগুলো থেকে ঠেকাইতে পারে, তখন ফেসকে আরো খারাপ হয়ে যায়। এরপর হচ্ছে প্রশমন বিক্রিয়া। তো দেখো আমরা প্রশমন বিক্রিয়া এরপর পড়ব। তো আমাদের এই ক্লাসটা অনেক লেন্দি হয়ে গেছে, এবং আমরা আরেকটা ক্লাস নিলে অধ্যায়টা শেষ হয়ে যাবে। আমরা এই অধ্যায়, এই প্রশমন থেকে শুরু করে ওই অধ্যায়ের বাকি যে অংশটুকু আছে সেটি আমরা নেক্সট ক্লাসে শেষ করে ফেলবো। তাহলে আমরা অ্যাসিড পড়লাম, অ্যাসিডের বিভিন্ন ধর্ম পড়লাম, ক্ষার পড়লাম, ক্ষারক পড়লাম, ক্ষারকের বিভিন্ন ধরনের বিক্রিয়া এবং ধর্ম পড়লাম। তো অ্যাসিড এবং ক্ষারের পরিমাপ করার জন্য পিএইচ পড়লাম এবং পিএইচ এর গুরুত্ব পড়লাম। এরপর আমরা প্রশমন বিক্রিয়া পড়ব এবং আমাদের লাইফে এগুলোর বিভিন্ন ধরনের প্রকারভেদ, তারপর পানিগুলো কেমন হইলে আমাদের সুবিধা হবে, তো এরপরে এগুলো নিয়ে আলোচনা করা আছে, এবং শেষ পর্যন্ত অনুশীলনীতে কিছু প্র্যাকটিস আছে, সেগুলো সবগুলো করে আমরা এই অধ্যায়টা শেষ করবো ইনশাল্লাহ।